আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা প্রথম পত্রের আরো একটি ওয়ান শট ক্লাস নিয়ে আসছি। সেটি হলো আজকে আমাদের টপিক পল্লী সাহিত্য, যেটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন প্রখ্যাত ভাষাবিদ। তার ভাষা রিলেটেড অনেক কাজ আছে। বাংলা ভাষায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, বাংলা সাহিত্যের ক্ষেত্রে। আর আজকে আমরা তার যে প্রবন্ধটি পড়ব, এটি একটি প্রবন্ধ এবং তার যে প্রবন্ধটি পড়ব সেটি হলো পল্লী সাহিত্য রিলেটেড। এই প্রবন্ধটি তিনি পূর্ব ময়মনসিংহে একটি সাহিত্য সম্মেলনী হয়। সাহিত্য সম্মেলনে একটা সেমিনার বা একটা আয়োজন, সেখানে ১১তম অধিবেশনে এটি একটি বক্তব্য আকারে তিনি পেশ করেন। বক্তব্য আকারে পেশ করেন, সেটার পরবর্তীতে লিখিত রূপ হলো আজকের আমাদের এই প্রবন্ধ। অর্থাৎ তিনি এটা খাতায় বসে লিখেন নাই। তিনি একটা সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন, সেই বক্তব্যের লিখিত রূপ। এটি এই আজকের আমাদের প্রবন্ধ পল্লী সাহিত্য। এখন পল্লী সাহিত্য আ পড়ার আগে আমাদের একটু জানতে হবে যে পল্লী সাহিত্য এই বিষয়টা কি? পল্লী কি? পল্লী শব্দের অর্থ হলো গ্রাম এবং সাহিত্য শব্দের অর্থ আ সাহিত্যকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? সাহিত্যকে এক কথায় কোন শব্দের অর্থ দিয়ে বলা যায় না। কিন্তু সাহিত্যকে আমরা ডিফাইন করতে পারি এভাবে, সাহিত্য হলো জীবন যেমন এবং জীবন যেমন হতে পারত। এই ২ টার সম্মিলন। সাহিত্য হলো জীবন যেমন। অর্থাৎ আমি বা আমরা আমাদের পারিপার্শ্বিক জীবনে কেমন সেটি সাহিত্য, এবং যেমন হতে পারত সেটি সাহিত্য। যদি সহজ করে বলি, এমন তোমরা তোমাদের বইয়ে সুভা গল্পটি পড়েছো, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উৎকৃষ্ট সাহিত্য, ছোট গল্প। এবং এই সাহিত্যতে সুভা গল্পটিতে রবীন্দ্রনাথ ঠাকুর কি দেখাতে চেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেয়েছেন একজন বাক প্রতিবন্ধী নারী। কি? রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেয়েছেন একজন বাক প্রতিবন্ধী নারী, শিশু বা কিশোরী নারী, তার জীবনের বেড়ে ওঠার যে প্রতিবন্ধকতা এবং তার ভেতরের মনের ভেতরের যে সূক্ষ্ম অনুভূতিগুলো, এগুলো তিনি ফুটে তুলতে চেয়েছেন। এবং এটাই তার সমাজ বাস্তবতার নিরিখে তিনি দেখাতে চেয়েছেন যে শুভা, সে বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারছে না, তাকে নিয়ে সমাজের যে সমস্যা, এটাই হলো জীবন যেমন। এবং জীবন যেমন হতে পারত, তার লেখার যে উদ্দেশ্য, তার লেখার উদ্দেশ্য কি? যে আমরা যেন এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যারা স্পেশালি অ্যাবল্ড শিশু, তাদের প্রতি যেন সহানুভূতিশীল হই। এইটাই হলো যেমন হতে পারত। প্রত্যেকটা সাহিত্যই ঠিক সেই রকম। আবার ধরো বই পড়া, প্রবন্ধ পড়ো, যে আমরা জাত হিসেবে কেমন সে কথাও বলেছে, এবং আমরা কেন বই পড়াকে শখ হিসেবে নিতে পারছি না সেটা বলছে। ডেমোক্রেসি কেন শুধু অর্থের সার্থকতা বোঝে সেটা বলছে। এবং এটাই হলো আমাদের বাস্তবতা, জীবন যেমন। এবং তারপরে বলছে জীবন যেমন হতে পারত। অর্থাৎ আমরা বই পড়ার মাধ্যমে কি করতে পারি? বই পড়ার মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গি কিভাবে বদলে যেতে পারে? সেটি হলো বই পড়া প্রবন্ধ। তো এরকম শুভা, বই পড়া, অভাগীর স্বর্গ, তোমরা যা পড়েছ এ যাবৎকালে সাহিত্য রিলেটেড, দেখবা যে সবকিছু এরকম। জীবন যেমন, অর্থাৎ জীবনের একটা পার্ট দেখায়। আবার যেমন হতে পারত, এরকম একটা পার্ট দেখায়। এটাই হলো সাহিত্য। তাহলে যখন আমরা সাহিত্য বলছি যে জীবন যেমন হতে পারত, এটা হলো সাহিত্য। আর পল্লী সাহিত্য হলো পল্লী জীবন যেমন এবং পল্লী জীবন যেমন হতে পারত। এই বিষয়টাই হলো পল্লী সাহিত্য। আশা করি পল্লী সাহিত্য এই বিষয়টা বুঝেছো। এখন পল্লী সাহিত্যের মধ্যে কি আছে? পল্লী সাহিত্যের মধ্যে আছে লোকগান আছে, লোকগান। পল্লী সাহিত্যের মধ্যে আছে ছড়া, পল্লী সাহিত্যের মধ্যে আছে বচন, পল্লী সাহিত্যের মধ্যে আছে প্রবাদ, পল্লী সাহিত্যের মধ্যে আছে হলো এরকম ছড়া, বচন, আরো অনেক ধরনের জিনিস আছে। কেচ্ছা বা লোককাহিনী, উপকথা, উপকথা। এই যে নানা ধরনের জিনিস। লোকগান, ছড়া, বচন, প্রবাদ, উপকথা, এই জিনিসগুলো দিয়ে আমাদের পল্লী সাহিত্য ভরপুর। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার পল্লী সাহিত্য এই প্রবন্ধতে দেখাতে চাচ্ছেন কি? আমাদের পল্লী গ্রামে অফুরান সাহিত্যের ভান্ডার। তিনি বলছেন যে শহরে যেমন গায়ক, আ বাদ্য বাদ্যশিল্পী কিংবা নর্তক পাওয়া যায়, গ্রামেও এর কম না। আমাদের গ্রামে আ পাখির কল পাখির গান, আ নদীর কলকল ধ্বনি, গ্রামের ঝিঁঝি পোকার ডাক, আমাদের প্রকৃতির যে পাতার মর্মর শব্দ, এই যে পাখির কিচিরমিচির, সবকিছু মিলে আমাদের গ্রামীণ পরিবেশের, পল্লী গ্রামের যে আয়োজনগুলো, পল্লী গ্রামের যে চমৎকার একটি ছবি, সেটি দেখিয়েছেন
এবং তিনি বলছেন যে শহুরে জীবনে যা যা আছে গ্রামে তার চেয়ে কম নেই। গ্রামে আমাদের আছে এই ধরনের সুন্দর সুন্দর উপকরণগুলো এবং তিনি বলছেন আমাদের পল্লী জীবনের যে বিশাল একটি অংশ সেটি সাহিত্যতে অবহেলা করা হয়। অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যে শুধু ওই কোন দিকগুলো দেখানো হয়, নাগরিক জীবন, শহরের উচ্চবিত্ত শ্রেণীর জীবন, তাদের দালান কোঠা, শহর, নগর, জনপদ এই রিলেটেড সাহিত্য। কিন্তু আমাদের গ্রামের জেলে, কামার, কুমোর তাদের একটা বিশাল যে একটা জীবন আছে, এই জীবনটা বাংলা সাহিত্য থেকে অবহেলিত। তিনি চান যে আমাদের যারা পরবর্তীতে আসবে, তিনি এমন কিছু স্বেচ্ছাসেবকদের চান, যারা পল্লী গ্রামের এই লোকগান, ছড়া, বচন, প্রবাদ, উপকথা এগুলোকে বাঁচিয়ে রাখবে। এগুলো বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। আর এগুলো যদি বাঁচিয়ে না রাখা হয় এবং বাংলা সাহিত্যের মধ্যে যদি এগুলোকে ইনক্লুড না করা হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের সাহিত্য সম্পূর্ণ হবে না। সেটা পুরোটাই একটা ফাঁকির ব্যাপার হয়ে দাঁড়াবে। তাহলে এই প্রবন্ধের মূল কথা হলো আমাদের পল্লী সাহিত্যকে বাঁচাতে হবে। পল্লী সাহিত্যের প্রতি আমাদের যেন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। পল্লী সাহিত্য সংরক্ষণের জন্য এবং ভেতরে ধারণ করার জন্য আমরা যেন উপযোগী হয়ে উঠি, আমরা যেন সেই স্বেচ্ছাসেবক হয়ে উঠি। এটিই হলো পল্লী সাহিত্য প্রবন্ধের মূল কথা। ওকে, তাহলে পল্লী সাহিত্য আমরা মূল কথা জেনে ফেললাম। এরপরে দেখো আমরা লোকগান সম্পর্কে একটু জানি। লোকগান কি? লোকগান হলো আমাদের গ্রামে কৃষকরা, পথিকরা, মাঝিরা, জেলেরা যারা নৌকা বাইচ করছে তারা, কিংবা যারা মাঠে কাজ করছে, ধান কাটছে তারা, এই যে সমস্ত মানুষজন, আবার রাতে গানের আসর হচ্ছে তারা, এই প্রত্যেকটা মানুষজনের একটা ভেতরে একটা সুর আছে, একটা সংগীত আছে। তাদের সুরের ধরনগুলো আলাদা। যেমন প্রবল শান্ত নদীতে যখন মাঝি গান গায়, "ও মাঝি বাইয়া যাও, হ্যাঁ? অকুল দরিয়ার বুঝি কুল নাই রে।" সে মনের সুখে গান গাচ্ছে। আবার ধরো যে একটা কৃষক, সে মাঠে ধান কাটছে। ধান কাটতে, কাটতে সে ধানের গান গাচ্ছে। একজন রাখাল, সে গরু, ছাগল, মহিষ নিয়ে মাঠে চষে বেড়াচ্ছে। প্রচন্ড রোদ মাথার উপরে, মাথায় একটা বাঁশের মাথাল দিয়ে সে গান গেয়ে, গেয়ে যাচ্ছে। আবার ধরো যে নৌকা বাইচ হচ্ছে। ঢাকের তালে, তালে বৈঠা চালিয়ে তারা প্রতিযোগিতা করে চলে যাচ্ছে। তাদেরও একটা গান আছে। এই যে পল্লী জীবন রিলেটেড যে গানগুলো আছে, সেগুলোই হলো আমাদের লোকগান, আমাদের পল্লী গান। লোকগান আমরা পল্লী গানও বলতে পারি। পল্লী গান। তো এগুলো আমাদের পল্লী গান। এই জিনিসগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এগুলো আমাদের সম্পদ। এরপরে আছে ছড়া। ছড়া কি? ছড়া হলো ওই যে ছোট, ছোট যে ওই যে আমরা ছোটবেলায় পড়েছি, "আয়, আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।" মা তার শিশুকে আ ঘুম পাড়ানোর জন্য এগুলো শোনাচ্ছে। আবার ওই ছোটবেলায় যে এ কড়ি খেলা হয়। ছোট বাচ্চারা গ্রামে দেখবে যে ছোট, ছোট ছেলেমেয়েরা হাতের পিঠে কড়ি নিয়ে এভাবে, এভাবে খেলে। এবং খেলতে, খেলতে তারা ছড়া কাটে। এই যে খেলতে, খেলতে ছড়া কাটে, এলাটিং, বেলাটিং খেলে, ওপেন টি বায়োস্কোপ, 9, 10 টেলিস্কোপ। এই যে এগুলা আছে, এগুলো হলো আমাদের ছড়া। এরপরে যদি আমরা দেখি বচন। বচন হলো কথা বলার বিশেষ ধরন। আমরা বলি ওই যে প্রবাদ বচন যেগুলো আছে, নাচতে না জানলে উঠেন বাঁকা। তারপরে আমরা যে বলি যে আপনা বেচলে বাপের নাম, হ্যাঁ? নাই মামার চেয়ে কানা মামা ভালো। এই যে কথাগুলো, বা তারপরে কি বলে যে কই মাছের প্রাণ। এই যে বিভিন্ন ধরনের কথা আছে, বচন আছে, কথা বলার ধরন আছে। এগুলো আমাদের লোকসাহিত্য, পল্লী সাহিত্যের অংশ। এরপরে আছে উপকথা। উপকথা হলো রূপকথা, উপকথা এগুলো কেমন? এগুলো হলো যে যেগুলো হলো আমাদের আনন্দ দেয়ার জন্য এবং আমাদের কল্পনা শক্তিকে আরেকটু বাড়ানোর জন্য ছোটবেলায় আমরা যেগুলো শুনতাম। তোমরা হয়তো শুনেছ কিনা সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিন্তু আমরা ছোটবেলায় যে ছোট গল্পগুলো শুনেছি ধরা, যেমন ওই যে আ জিন ভূতের গল্প, যে জিন এসে আ পিঠা চায়। একজন মহিলা বাসায় পিঠা বানাচ্ছে। তো জিন এসে বেড়ার ফাঁক দিয়ে বলছে, "আমাকে একটা পিঠা দাও।" তো ওই মহিলা তাকে একটা পিঠা, জিনকে একটা পিঠা দিছে। একটু পর খেয়ে এসে আবার হাত পাতাইছে। বলে, "আমাকে আরেকটা পিঠা দাও।" ভূত আরকি, ভূত বলে। সে পিঠা খাইছে। আবার একটা চাইছে। এভাবে সে ৭-৮ বার চাওয়ার পর দেখে পাতিলের সব পিঠাই ওই ভূতে খেয়ে ফেলছে। তারপরে, তারপরে কি হবে? তারপরে ওই মহিলা, এখন আর তো পিঠা নাই। সে করছে কি?
তার ওই যে শিল আছে না? বা এখন তো মসলা বাটে ব্লেন্ডারে শিল পাটা আছে। ওই শিল গরম করে এই ভূতের হাতে দিছে। তারপরে ভূতের হাত পুড়ে গেছে। তখন হাউ-মাউ খাও করে দৌড়তেছে ভূত। এই যে এই ধরনের যে আ গল্পগুলো, এই ধরনের যে কথাগুলো, এগুলোই হলো উপকথা। এগুলো আমাদের পল্লী জীবনের একটা রসদ। তো আমাদের পল্লী জীবনের এই রসদগুলো আমাদের বাঁচিয়ে রাখতে হবে। দীনেশচন্দ্র সেনের মতো বিখ্যাত লোকেরা তারা কি করেছেন? তারা আমাদের পল্লী জীবনের কিছু উপকথাগুলো তুলে এনেছেন। সেগুলো আমাদের জানতে হবে। চলো একটা সৃজনশীল তাহলে আমরা দেখি। এটা বরিশাল বোর্ড ২০২৪ সালের একটি সৃজনশীল। দেখো এখানে আ আমাদের যে সৃজনশীলের উদ্দীপকটি আছে সেটা হলো, "তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি।" নিশ্চিতভাবে এটা একটি গান। তোমরা এই গানটা শুনেছ অনেকে। এরপর দেখবা হাটবাজারে এইরকম গান গেয়ে মানুষের মন আকর্ষণ করত বই বিক্রেতা হকার সেকেন্দার আলী। তাহলে সেকেন্দার আলী যে লোকটি তিনি কি করত? এই গান গেয়ে বই বিক্রি করত। বই বিক্রির পাশাপাশি গ্রাম অঞ্চলে লোকমুখে প্রচলিত লোককাহিনী, মুক্তিযোদ্ধাদের বিজয়গাথা ইত্যাদি সংগ্রহ করে তা ফর্ম আকারে ছেপে বিক্রি করত। একসময় তার বেচা-বিক্রি ভালো হলেও ইদানিং তার বই আর তেমন কেউ কেনে না। সেকেন্দারও মনের দুঃখে পেশা পরিবর্তন করেছে। তাহলে সেকেন্দার আলী বই বিক্রি করত, একজন হকার, এবং তিনি মানুষের লোকমুখে প্রচলিত লোককাহিনীগুলো কি করত? শুনত এবং তিনি সেগুলো সংগ্রহ করত এবং মুক্তিযোদ্ধাদের বিজয় গাথা, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে তাদের বিজয়ের যে গল্প, সেই গল্পগুলো তিনি সংগ্রহ করতেন এবং তিনি সেগুলো ফর্ম আকারে ছেপে বিক্রি করত। অর্থাৎ বই আকারে প্রকাশ করত। ছোট পাতলা বই হিসেবে বিক্রি করত। একসময় তার বেচা-বিক্রি ভালো হলেও ইদানিং আর তার তেমন বই কেউ কেনে না এবং সেকেন্দারও মনের দুঃখে পেশা পরিবর্তন করে ফেলেছে। এটা হলো আমাদের উদ্দীপক। এবং উদ্দীপকের নাম্বারে বলা হচ্ছে যে, উদ্দীপকের গানের অংশটি পল্লী সাহিত্য প্রবন্ধের কোন দিককে নির্দেশ করে তা ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের গানের অংশটি পল্লী সাহিত্য প্রবন্ধের কোন দিককে নির্দেশ করে ব্যাখ্যা করো। তোমরা যারা পল্লী সাহিত্য প্রবন্ধটি অলরেডি পড়েছো তারা জানো যে এটা কোন অংশকে নির্ভর করতেছে। আমরা সহজে এটা বলতে পারি কোন দিককে নির্দেশ করে। কোন দিককে? পল্লী সাহিত্যের পল্লী যে পল্লী গান, হ্যাঁ, পল্লী গান এই দিককে নির্দেশ করে। তাহলে পল্লী গানকে যদি নির্দেশ করে তাহলে সেটা কেমন? এখন আমরা আমাদের কথা হতে পারে যে আমরা এই নাম্বার এই সৃজনশীলটা লিখবো কিভাবে? আমরা যদি সেটার একটা ফরমেট নিয়ে আলোচনা করি যে নাম্বার আসলে কিভাবে লিখা উচিত। চলো আমরা একটা ফরমেট নিয়ে আলোচনা করি। এটা ঘ ২ টাই এই ফরমেটের মধ্যে তোমরা ফেলতে পারো। এটা খুব কঠিন কিছু না। খুবই স্বাভাবিকভাবে ধরো এটা তোমার পরীক্ষার খাতা এবং পরীক্ষার খাতার শুরুতেই তুমি এখানে নাম্বার লিখছো। নাম্বার লিখে তারপরে কি করবা? তারপরে তুমি এখানে উদ্দীপকের গানের অংশটি পল্লী সাহিত্য প্রবন্ধের কোন দিককে নির্দেশ করে তা ব্যাখ্যা করো। এটা তুমি শুরুতেই আবার এখানে লিখো না যে উদ্দীপকের গানের অংশটি পল্লী সাহিত্য প্রবন্ধের যে দিককে নির্দেশ করে তা নিচে ব্যাখ্যা করা হলো। এই ধরনের কাজ করা যাবে না। তখন তোমার সরাসরি লিখতে হবে যে উদ্দীপকের গানের অংশটি পল্লী সাহিত্য প্রবন্ধের পল্লী গান, এখানে মূল কথাটা লিখতে হবে। পল্লী গান, পল্লী গানের দিকটিকে দিকটিকে নির্দেশ করে। নির্দেশ করে। তাহলে ১ম যে অংশটা নাম্বারে লিখবা এটা হলো জ্ঞানমূলক। এটা হলো জ্ঞানমূলক। অর্থাৎ তুমি এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা এটা টোটালি ১ম এই বুঝাইয়া দিবা টিচারকে যে তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো। এরপর জ্ঞানমূলকের পরের যে অংশটিতে তুমি লিখবে পল্লী সাহিত্য সম্পর্কে, পল্লী গান সম্পর্কে যে লিখবে, এটা হলো মূল পাঠ থেকে লেখার চেষ্টা করবে। মূল পাঠ। মূল পাঠ বা বলতে পারো যে মূল বই থেকে লিখবে। মূল বই। মূল পাঠ বা মূল বই থেকে এই অংশটুকু লিখবে। তারপরে অবশ্যই এইখানে তুমি উপসংহার টেনে দিবে। এবং এইটা উদ্দীপক প্লাস মূল বই। এই ২ টাকে লিখে উদ্দীপক প্লাস মূল বই প্লাস উপসংহার। এই যে উপসংহার। এই অংশটাও তোমার উদ্দীপক, মূল বই এবং উপসংহার। এইভাবে তুমি নাম্বার সৃজনশীলটা সাজাতে পারো। এখন দেখো
আমরা বলছি উদ্দীপকের গানের অংশটি পল্লী গানের সাথে রিলেটেড। এই যে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্ত গান, কালা পাখি বলতে এই যে কালা পাখি, বসন্তকাল এগুলো হলো পল্লী জীবনের অনুষঙ্গ। পল্লী জীবনের অনুষঙ্গ যে গানগুলোতে থাকবে সেগুলোকেই আমরা পল্লী গান বলবো। তাহলে পল্লী গান আমাদের পল্লী সাহিত্যের একটা সর্বোৎকৃষ্ট এবং বিশাল একটি শাখা। এই শাখায় প্রচুর পরিমাণ গান আছে এবং প্রচুর পরিমাণ কবিরা এই ধরনের গানগুলো লিখেছেন এবং অনেক পল্লী গান আছে যেগুলো আসলে কত সালে এই গানগুলো আবিষ্কার হয়েছে বা কে লিখেছে এটার কোনো আদি ইয়াত্তা পাওয়া যায় না। ওকে, তাহলে গ নাম্বারটা আমরা এভাবে সাজাইতে পারি যে পল্লী সাহিত্য এই অংশটি পল্লী গান এবং আমাদের কি কি ধরনের পল্লী গান আছে? জারি গান, সারি গান, ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গান, মাঝি মোল্লার গান, মেঘ মোল্লার গান যত গান আছে সেগুলো তুমি এগুলো আলোচনা করবে আমাদের পল্লী সাহিত্য প্রবন্ধের আলোকে। তারপরে এইখান থেকে তুমি আলোচনা করবে ১ম এই অংশ। এরপর দেখো উদ্দীপকের সেকেন্ডারালি কর্মকান্ডগুলো যদি সংরক্ষণ করা যেত তাহলে পল্লী সাহিত্য প্রবন্ধের প্রাবন্ধিকের প্রত্যাশা পূরণ হতো। উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও। উদ্দীপকের সেকেন্ডার-আলি কর্মকান্ডগুলো সেকেন্ডার-আলি কর্মকাণ্ড কি? সেকেন্ডার-আলির কর্মকাণ্ড ২ টা। একটা হলো লোকমুখে প্রচলিত কাহিনী এবং মুক্তিযুদ্ধের বিজয়গাথা। তিনি কি করত? তিনি সংগ্রহ করে ফর্ম আকারে ছেপে বিক্রি করত। এই যে ফর্ম আকারে ছেপে বিক্রি করত। ফর্মা হলো ওই যে বই ছাপানোর যে আ আ ওই প্রেস মেশিনে যে জিনিসটা দিয়ে ছাপ দেয় ওটাকে বলা হয় ফর্মা। অর্থাৎ তিনি প্রকাশ করত। প্রেসে দিয়ে মানে বের করে ফেলত বই আকারে। তো লোকমুখে প্রচলিত কাহিনী। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের প্রবন্ধে বারবার বলেছেন যে তিনি আমাদের এই অঞ্চলের যে লোকমুখে শোনা যত কাহিনী, ছড়া, গল্প, প্রবন্ধ, যত প্রবাদ সবকিছু তিনি চান যে কেউ এগুলো সংগ্রহ করুক। তার পক্ষে সমস্ত কিছু সংগ্রহ করা সম্ভব হয়নি। তিনি আঞ্চলিক ভাষার অভিধান নামের একটা বিশাল অভিধান রচনা করেছেন। সেটা তার জীবদ্দশায় অন্যতম শ্রেষ্ঠ গবেষণামূলক কাজ ছিল এবং এটা অনেক কঠিন কাজ। কিন্তু তিনি সবকিছু পারেন নাই। তো তিনি প্রত্যাশা করেছেন এগুলো কেউ না কেউ পারুক। এগুলো কোনো না কোনো স্বেচ্ছাসেবক আসুক যারা এই কাজগুলো করবে। তাহলে সেকেন্দার আলীর কর্মকান্ডগুলো যদি সংরক্ষণ করা যেত তাহলে পল্লী সাহিত্যের প্রবন্ধে প্রাবন্ধিকের প্রত্যাশা পূরণ হতো। উত্তরের সাপেক্ষে তোমার যুক্তি দাও। তাহলে আমাদের উত্তরটা কি? যে হ্যাঁ, পূরণ হতো নাকি না পূরণ হতো না? হ্যাঁ, এখানে এক হিসেবে আমি সরাসরি বলতে পারি না যে সংরক্ষণ করা পল্লী সাহিত্য প্রবন্ধে প্রত্যাশা সরাসরি পূর্ণ হতো। আমরা একদম কি পূর্ণ হয়ে যাবে? এখানে তো শুধু লোককাহিনীর কথা বলা আছে। কিন্তু আমাদের আমাদের বইতে কি শুধু লোককাহিনীকে বাঁচানোর কথা বলেছে? নাকি প্রবাদ বাঁচানোর কথাও বলেছে? বচন বানানোর কথাও বলা আছে। হ্যাঁ, তুমি এখানে বলবা যে হ্যাঁ, আ প্রত্যাশা অনেকাংশে পূরণ হতো এবং সম্পূর্ণ অংশ পূরণ হতো না। কারণ সম্পূর্ণ অংশের মধ্যে শুধু লোককাহিনী নেই, লোকছড়া আছে, আমাদের লোকগান আছে, আমাদের উপকথাগুলো আছে, আমাদের প্রবাদগুলো আছে, আমাদের খনার বচনগুলো আছে, অনেক কিছু আছে। সবগুলোকে তিনি কভার করছেন না। তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকের সেকেন্দার আলীর কর্মকান্ডগুলো যদি সংরক্ষণ করা যেত তাহলে পল্লী সাহিত্য প্রবন্ধে প্রাবন্ধিকের প্রত্যাশা আংশিক পূর্ণ হতো। এটাই হলো আমাদের ফয়সালা। অর্থাৎ এই লজিকই আমরা দিতে চাই। এর বাইরে আর কোন কথা নেই। আশা করি তোমরা এই সৃজনশীলের এই অংশটি বুঝতে পেরেছ। এরপরে খেয়াল করো যে আমরা এইখানে যে লিখছি ঘ নাম্বারটাও ঠিক তুমি এইভাবেই লিখবে এবং আমি এটা গ, ঘর জন্যই লিখেছি। গ, ঘ একসাথেই তুমি লিখতে পারো। মানে একই ফরমেটেই লিখতে পারো যে শুরুতে জ্ঞানমূলক অংশটা লিখবে। তারপরে মূল পাঠ থেকে তুমি অনুধাবন করে এই জিনিসটা লিখবে। এরপরে উদ্দীপক থেকে তুমি জিনিসটা লিখবে। তাহলে এই যে পুরো ফাংশনটা, এই ফাংশনটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং সৃজনশীলে বেশি মার্ক ক্যারি করার জন্য আসলে একটু সচেতন হইতে হয়। একটু ফাঁকা, ফাঁকা করে লিখবে। ফাঁকা, ফাঁকা করে লিখবে মানে ১ লাইনের মাঝখানে আরো ২ টা লাইন ঢুকানো যাবে এরকম ফাঁকা না। ফাঁকা বলতে টিচার যাতে দূরে থেকে বা টিচার তো তুমি যেভাবে কাছে থেকে লিখো, টিচার তো তোমার খাতা ওইভাবে কাছে থেকে পড়বে না। টিচার পড়বে একটু দূরে থেকে, ডিসট্যান্স থেকে। তো এরকম ডিসট্যান্স থেকে তোমার লেখাটা যেন পরিচ্ছন্ন লাগে। কোন কাটাকাটি যেন না থাকে। তখন তোমার মার্কটা ভালো আসে। তুমি একটা নাম্বার লিখবে একটা সুন্দর একটা স্পেস দিয়া এটা লিখবা। তারপর একটা সুন্দর একটা পেজ দিয়ে স্পেস দিয়ে তুমি আরেকটা প্যারা লিখতেছো। এভাবে প্যারা, প্যারা করে যদি লিখবা, দেখবা যে তোমার খাতাটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং তোমার লেখাগুলোও গোছানো হচ্ছে। শোনো,
পরীক্ষার খাতায় ভালো করার জন্য, ভালো মার্ক পাওয়ার জন্য এই পরীক্ষার খাতাটা সুন্দর করে সাজানো আছে কিনা এটা জানা জরুরি। মানে এটার দিকে নজর রাখা জরুরি। কেন? আগে দর্শনধারী, পরে জ্ঞানপ্রচারী। দেখতে কেমন এটাই ইম্পোর্টেন্ট সবার আগে। তারপরে না তুমি জাজ করবা যে এটা হচ্ছে কি হচ্ছে না। ওকে, চলো। এরপরে আমরা কুমিল্লা বোর্ড ২০২৪ সালের আরো একটি সৃজনশীল একটু দেখি। কুমিল্লা বোর্ড ২০২৪ সালের সৃজনশীলটা হলো ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী শিহাব। ইংরেজি মাধ্যম বা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনের শিক্ষার্থী শিহাব পরীক্ষা শেষে গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়। ইংলিশ মিডিয়ামের ছেলে, সে গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়। স্থানীয় হাটে সে দেখে একজন বীণ বাজাচ্ছে। বীণ মানে হলো বাঁশি। ওকে? বীণ বাজাচ্ছে। আর অন্য একজন তার সাথে বেহুলা লক্ষীন্দরের করুণ কাহিনী শোনাচ্ছে। বেহুলা লক্ষীন্দরের করুণ কাহিনী শোনাচ্ছে। আচ্ছা। এগুলো ভালো লাগে তার। এগুলো ভালো লাগে তার। কিছুক্ষণ শোনার পর সে ঘরে ফিরে মায়ের কাছে পুরো কাহিনী জানতে চাইলে মা বলেন, "এগুলো সেকেলে।" এগুলো কি? সেকেলে। সেকেলে মানে কি? ওল্ড। এগুলো হলো ওল্ড। তোমরা এগুলো তোমার এগুলো শেখার দরকার নাই। তুমি বরং পাঠ্য বইয়ের প্রতি মনোযোগী হও। তার মা তাকে কি বলল? যে এগুলো ওল্ড জিনিস, এগুলো সেকেলে। হ্যাঁ, এগুলো তোমার শেখার দরকার নেই। তুমি বরং পাঠ্য বইয়ের প্রতি মনোযোগী হও। কিন্তু শিহাব দমে না গিয়ে পরের দিন আবার হাটে যায় এবং সেখানে শিল্পীদের পরিবেশিত মহুয়ার পালাটি মোবাইলে ভিডিও করে YouTube এ আপলোড দেয়, ছেড়ে দেয়। হ্যাঁ? YouTube এ ছেড়ে দেয়। ২-৩ দিনের মধ্যে ভিডিওটি ৫,০০০ এর বেশি লাইক ও শেয়ার পায়। বিস্ময়ে অভিভূত হয় শিহাব। এই যে দেখো, আমাদের যে লোকসাহিত্য, লোকসাহিত্যের অন্যতম অংশ হলো একটা পালা। এই পালা মহুয়ার পালা। এই মহুয়ার পালা থেকে সেই মহুয়ার পালা কে দেখে? শিহাব। এবং তার মা তাকে অনুৎসাহিত করে যে এগুলো খুবই ওল্ড জিনিস। কারণ এটার জন্ম প্রায় ১৫৬০ সালের দিকে। হ্যাঁ? ১৫৬০ সালের দিকে দ্বিজ কানাই এগুলো রচনা করেছে। সেই সময়ের কথা। আজকে ২০২৫ সাল। হ্যাঁ? সে কতদিন আগের কথা। হিসাব আছে? তো সে বলছে ওল্ড এগুলো সেকেলে। এরপরে দেখো, গ নাম্বারে কি বলছে? যে উদ্দীপকের শিহাবের মায়ের মধ্যে পল্লী সাহিত্য প্রবন্ধের প্রতিফলিত দিকটি ব্যাখ্যা করো। উ উ শিহাবের মায়ের মধ্যে, শিহাবের মধ্যে না, শিহাবের মায়ের মধ্যে। শিহাবের মায়ের মধ্যে পল্লী সাহিত্য প্রবন্ধের প্রতিফলিত দিকটি ব্যাখ্যা করো। তাহলে আ মায়েরা মায়েরা তাদের সন্তানকে তাদের সেই লোকগান, লোকছড়া এবং আমাদের গ্রামীণ জীবনে ছড়িয়ে থাকা যে উপকথাগুলো, যে কেচ্ছাগুলো আছে, যে কাহিনীগুলো আছে, সেগুলো না শুনিয়ে তারা উইলিয়াম শেক্সপিয়ারের যে আ গল্পগুলো আছে, 'ল্যাম্পস টেল' বা তারপরে চীনে আরব্য রজনীর গল্প কিংবা আমাদের বাংলাদেশের না, আরব্য রজনী কিংবা চীনের কোনো একটা অঞ্চলের গল্প কিংবা ধরো যে আ বিদেশি কোনো এক কাহিনী উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 'ফাই ফি ফো ফান' হ্যাঁ? এই ধরনের যে গল্পগুলো সেগুলো তার সন্তানকে শোনায়। ওগুলো ওই দেশের উপকথা, ওই দেশের ফোকলোর, ওই দেশের পল্লী সাহিত্য। তা সেটা আমাদেরকে শোনাচ্ছে। কিন্তু আমাদের যে একটা রিচ পল্লী সাহিত্য আছে সেটার প্রতি আগ্রহী নয়। তাহলে আমরা দেখতে পাই যে উদ্দীপকের মায়ের মধ্যে পল্লী সাহিত্য প্রবন্ধের দিকটি ব্যাখ্যা করো। সেটা হলো যে আমাদের পল্লী সাহিত্যের প্রতি অনীহা, আমাদের পল্লী সাহিত্য সম্পর্কে অসচেতনতা এবং পল্লী সাহিত্যকে তিনি যে পছন্দ করেন না এই বিষয়টা কিন্তু এখানে ফুটে উঠেছে। তাহলে পল্লী সাহিত্য আমরা বলতে পারি কি এটা? তার মায়ের মধ্যে কি আছে? পল্লী সাহিত্যের গুরুত্ব না জানা। আমরা গুরুত্ব বলতে পারি বা পল্লী সাহিত্যের যে উৎকর্ষতা না জানা বা পল্লী সাহিত্যের আ মর্যাদা না জানা। তো এই জিনিসগুলা আমাদের এই শিহাবের মায়ের মধ্যে নেই। তাহলে পল্লী সাহিত্যের গুরুত্ব আ না জানা, না জানা।
এই প্রবন্ধের মূল লক্ষ্যই হলো মানুষের ভেতরে পল্লী সাহিত্য সম্পর্কে আরো বেশি সচেতনতা বৃদ্ধি করা। অর্থাৎ এগুলো যে আমাদের জীবন রিলেটেড এবং এগুলোই যে আমাদের সম্পদ, এই সম্পদগুলো মানুষকে বোঝানো। এটা হলো আমাদের এই প্রবন্ধের মূল কথা। এবং তাহলে শিহাবের মার এই প্রবন্ধটা পড়ানো উচিত ছিল। তো আমরা সেটা না পড়ায় আমরা শিহাবের মায়ের কথা এটা বলতে পারি যে তার পল্লী সাহিত্যের গুরুত্ব না জানা। অর্থাৎ পল্লী সাহিত্যটা কতটা রিচ এবং এটা আসলে কিভাবে আমাদের ভালোভাবে ফাংশন করে এই জিনিসটা না জানাই হলো এই গ নাম্বারের মূল কথা। এরপরে তুমি বলবা আমাদের পল্লী সাহিত্যের লোকগাথা, পালা এগুলোর মধ্যে কি, কি আছে? এই জিনিসগুলো তুমি ১ম এ লিখবে। তারপরে লিখবে যে এই জিনিসগুলো সম্পর্কে শহুরে অনেক সচেতন নাগরিকরা, তারা সচেতন গার্ডিয়ানরা তারা কিন্তু তাদের সন্তানকে এই দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? কারণ তারা মনে করছে এগুলো সেকেলে, এগুলো অনেক বেশি পুরাতন, এগুলোর মধ্যে কোনো জীবন নাই, এগুলো পড়ে আসলে কোনো লাভ নেই। শুধু পাঠ্য বই পড়লেই হবে। সো এই গদবাঁধা একটা ধারণা থেকে এই ধরনের ব্যাপারগুলো হয়ে থাকে। ওকে। এরপরে দেখো ঘ নাম্বারে কি বলছে যে শিহাবের গৃহীত পদক্ষেপের মাধ্যমে পল্লী সাহিত্য প্রবন্ধ লেখকের প্রত্যাশা পূরণ করতে পারে। মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। হ্যাঁ, এই যে শিহাব কি করলো? শিহাব ১ম দিন যখন গেল, তখন একজন বীণ বাজাচ্ছে এবং বেহুলা লক্ষীন্দরের কাহিনী শোনাচ্ছে। এগুলা বেহুলা লক্ষীন্দরের কাহিনী এগুলো আমাদের এই অঞ্চলের অতি প্রাচীন কাহিনী। বেহুলা লক্ষীন্দর কি হয়? বেহুলা লক্ষীন্দর একটা বদ্ধ রুমের মধ্যে থাকে। সেখানে একটা সাপ ঢুকে তাকে কামড় দেয় এবং তা ওই লক্ষীন্দরকে কামড় দেয়। তখন বেহুলা তা সে একটা ভেলা ভাসিয়ে তার স্বামীকে নিয়ে সাগরে ঘুরে বেড়ায় এবং ঘুরে বেরিয়ে কি করে? তার স্বামীর শরীরে যে সাপের বিষ থাকে, সে বিষকে বিষ ভালো করার জন্য তিনি বিভিন্ন দেবীদের কাছে যান। সেই দেবীদের কাছে বিভিন্ন বর পান। সেখান থেকে দুনিয়া যাত্রা করে। স্বর্গ, নরক, মর্ত এক করে তিনি তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেন। এই যে চমৎকার যে গল্পগুলো, এই গল্পগুলো আমাদের 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 ফোকলোর, আমাদের পল্লী জীবনের সাহিত্যের সাথে রিলেটেড। এগুলো হলো আমাদের আসল গল্প। এই অঞ্চলের গল্প। এগুলো বাইরের গল্প না। আমরা ওই গোলাগুলি আ তারপরে স্পাইডারম্যান, তারপরে ওই অ্যাভেঞ্জার্স অ্যান্ড দ্য গেম এগুলা আমাদের গল্প না। এগুলো বিদেশি। এগুলো বিদেশি জিনিস। এখন আমার একটা কথা এই জায়গায় মনে পড়েছে। সেটা হলো যে ধরো যে এগুলো তো আমাদের সম্পদ। এগুলো আমাদের রুট। এই অঞ্চলের মানুষের রুট। ধরো তোমার নিজের কোনো দামি গাড়িও নেই বা ধরো দামি একটা ফোন মোবাইল দিয়েই উদাহরণ দেই। ধরো যে এখনকার দিনে সবচেয়ে দামি একটা ফোন ধরো, যেটার দাম ধরো অনেক বেশি। ধরো iPhone এর সবচেয়ে লেটেস্ট ভার্সন বা Samsung এর S25 Ultra বা যেটা অনেক দামি ফোন। এরকম একটা দামি ফোন তোমার কাছে আছে। তো তোমার একটা বন্ধু ধরো যে আ বা তোমার একটা বন্ধু ধরো তোমার তো এরকম ২ টা ফোন। তোমার বন্ধু বলল, "দোস্ত তোর ফোনটা একটু দে। আমি একটা সেলফি তুলি বা আমি একটা মিরর সেলফি তুলি। ঠিক আছে? তো তোমার বন্ধু তোমার ফোনটা নিয়ে একটা মিরর সেলফি তুললো তোমার আইফোনটা নিয়ে বা তোমার দামি লাখ টাকার ফোনটা নিয়ে। মি মি মিরর সেলফিটা তুলে সে Facebook এ আপলোড করে দিল বা কোথাও একটা দিয়ে বলল যে, "মাই নিউ ফোন।" তো এই বিষয়টা কেমন লাগবে বলো তো? ফোনটা কিন্তু তোমার। কিন্তু তোমার বন্ধু ছবি তুলে আপলোড করে বলল যে এটা তার নতুন ফোন। তোমার অনেক মনে হবে না যে লোকটা অনেক নিচু বা লোকটা অনেক কেমন জানি যে সেলফ রেসপেক্ট নাই। কি আশ্চর্য! এটা তো আমার ফোন। সে নিজের বলে চালায়া দিচ্ছে, নিজের বলে দাবি করতেছে। এটা কোন কথা হইল? তো হ্যাঁ, এটাই হলো আমাদের বর্তমান রিয়ালিটি। আমাদের যে আসল জিনিস এটা আমাদের এই সাহিত্য, এই বেহুলা লক্ষীন্দর, এই মহুয়ার পালা, এই দেওয়ানা মদিনা, এই যে পল্লী গান, জারি গান, বাউল গান, ভাটিয়ালি গান এগুলো আমাদের। কিন্তু আমরা কি নিয়ে আছি? আমরা ইংরেজি গান শুনি, আমরা ইংরেজি মুভি দেখি, আমরা হিন্দি গান শুনি, হিন্দি মুভি শুনি, আমরা উর্দু গান শুনি। আ আমরা বিভিন্ন দেশের আ কালচার নিয়ে আগ্রহী। আমরা আমাদের অঞ্চলের যে গানগুলো সেগুলোই জানি না। আমাদের অঞ্চলের যে লোককাহিনীগুলো সেগুলো জানি না। অথচ বিদেশি নানা লোককাহিনী আমরা হ্যারি পটার নিয়ে পড়ে আছি। কিন্তু আমাদের অঞ্চলের যে লোককাহিনী মহুয়ার পালা আমি যদি বিশ্বাস আমি যদি ভুল না করি তোমাদের মধ্যে 99.9% জানো না যে মহুয়ার পালা কি? তো এটা দেখা যাবে যে তোমার প্যারেন্টস এরও অর্ধেক জানে না যে মহুয়ার পালা কি?
আমরা কেউই জানি না। আমাদের মতো আমরা হয়তো ২-৪ জন বাংলা আ পড়ার স্বার্থে এগুলো জানি। কিন্তু মেক্সিমাম মানুষ এগুলো জানে না। অথচ এটা কিন্তু আমাদের। আমরা কি জানি? আমরা হ্যারি পটারের গল্প জানি। আমরা স্পাইডারম্যানের গল্প জানি। আমরা ব্যাটম্যানের গল্প জানি। তো ওগুলো তো আমাদের না। ওই যে তুমি যখন দেখলা যে তোমার ফোনটা আরেকজন নিয়ে আইফোনটা নিয়ে ছবি তুলছে, ও যখন বলছে যে আ "এটা আমার ফোন", এটা যেমন শোনায়, এটা যেমন দেখায় যে সে নিজের বলে দাবি করছে। তোমার এই ব্যাপারটাও যে তুমি নিজেরটা রেখে তুমি হ্যারি পটার পড়ে নিজেকে হাই-ফাই ফিল করছো, এটাও আসলে এইরকমই দেখায়। তো আমরা নিজেদের অস্তিত্বকে ভুলে যাব না। আমাদের রুট কোথায় সেটা আমাদের মনে রাখতে হবে। ওকে। এরপরে আসো আমরা পরেরটাতে দেখি যে শিহাবের গৃহীত পদক্ষেপের মাধ্যমে পল্লী সাহিত্যের প্রত্যাশা পূরণ হতে পারে কিনা। তো হ্যাঁ, শিহাব কি করলো যে বেহুয়া লক্ষীন্দরের এই কাহিনী শুনে এসে তার মাকে যখন বলল, "মা কাহিনীটা তো চমৎকার। তুমি কি জানো কিনা?" তখন তার মা জানতে চাইলে তার মা বললেন যে, "এগুলো ওল্ড বাবা, এগুলো অনেক সেকেলে। ছি, ছি তোমার এগুলো শেখার দরকার নাই। তুমি বরং তোমার পাঠ্য বই, তুমি বাসায় গিয়ে ম্যাথ করো। তুমি বাসায় গিয়ে তোমার বাংলা বই পড়ো। হ্যাঁ, ওগুলো পড়লেই হবে। তোমার এগুলো পড়ার দরকার নাই।" তো শিহাব তো দমে যাওয়ার ছেলে না। সে কি করেছে? সে সেখানে শিল্পীদের পরিবেশিত ওই মহুয়ার পালা হইতেছিল। এর পরের দিন যেদিন গেছে মহুয়ার পালা। মহুয়ার পালা এগুলো কেমন জানো? হাতে একটা খঞ্জনি বাজিয়ে, বাজিয়ে গান করে যে, "ছয়ো মাসে শিশুকন্যা পরমা সুন্দরী, রাত্রির নিশিকালে হুমরা তারে করল চুরি। ১, ২, ৩ করি ১৬ বছর যায়, খেলা কছরত তারে যতনে শেখায়। বাইদ্যা, বাইদ্যা করে লোকে বাইদ্যা গঞ্জনা, আন্দার ঘরে থুইলে কন্যা জলে কাঞ্চা সোনা।" এটা হলো মহুয়ার পালার একটা অংশ। আমি বললাম। তো এগুলো ওই যে গান বাজায়, হাতে একটা ধরনের এক ধরনের বিশেষ বাদ্যযন্ত্র বাজায়, এটা ঢোল বাজিয়ে, বাজিয়ে এগুলা গান গায়। তো তুমি হয়তো বুঝতে পারোনি, কারণ এই ভাষাগুলো অনেক পুরাতন ভাষা তো তোমরা এগুলোর সাথে রিলেটেড না। তো এই ধরনের গানগুলো বিশাল একটা কাহিনী বলে যায়। তো এই বিশাল কাহিনী সে কি করল? ভিডিও ধারণ করল। তো ভিডিও ধারণ করার মাধ্যমে এই জিনিসটা কিন্তু সংরক্ষিত হয়ে গেল। এবং YouTube এ যখন আপলোড করল তার মানেও এটা সংরক্ষিত হয়ে গেল। তো এটাও কিন্তু সংরক্ষণের একটা প্রসেস। তো আগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন এই প্রবন্ধ লিখেছেন তখন তিনি বলছিলেন যে এটা যেন সংরক্ষণ করে। সংরক্ষণটা তখন হয়তো খাতা কলম ছাড়া আর কোনভাবে সংরক্ষণের উপায় ছিল না। কিন্তু এখন তো সংরক্ষণের আরো নানাবিধ উপায় আছে। অডিও রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং এর মাধ্যমেও তো সংরক্ষণ করা যায়। তো শিহাব কিন্তু এই ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে এই জিনিসটা সংরক্ষণ করে ফেলল। অর্থাৎ আমাদের পল্লী সাহিত্যের এই জিনিসটা আজ থেকে ৫০ বছর, ১০০ বছর যতদিন ইন্টারনেট থাকবে, যতদিন YouTube থাকবে, ততদিন কিন্তু এই জিনিসটা থেকে যাবে। এখন তুমি বলতে পারো পৃথিবী ধ্বংস হয়ে গেলে পৃথিবী ধ্বংস হয়ে গেলে তো সবই শেষ। তখন তার ফোকলোর বাঁচানো নিয়ে কারো মাথা ব্যাথা হবে না। তো মানুষ নিচে বাঁচবে কিনা সেটা নিয়ে টেনশন। সো এই জিনিসটা কিন্তু সংরক্ষণ হয়ে গেল। তার মানে আমাদের প্রাবন্ধিক চেয়েছেন আমাদের পল্লী জীবনের যে জিনিসগুলো সেগুলো সংরক্ষণ করতে। তো শিহাবও কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে সেই জিনিসটা সংরক্ষণ করেছে। তাহলে আমরা সেটা বলব যে আমাদের লেখকও চেয়েছেন আমাদের পল্লী সাহিত্যগুলো, আমাদের পল্লী উপাদানগুলো এগুলো সংরক্ষণ করতে এবং শিহাব তার ভিডিও ক্যামেরার মাধ্যমে মোবাইলে ভিডিও ধারণ করে তিনি কিন্তু এটা সংরক্ষণ করেছেন। তাই বলা যায় যে প্রত্যাশা পূরণ করতে পারবে। উক্তিটি ওটা আমরা যথার্থ মূল্যায়ন করব। এখন এই বাকিটুকু তোমাদের লিখার কাজ। বুঝতে পেরেছ? আশা করি কঠিন কিছু না। ওকে। তারপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে। তাইলে আমরা এখন দেখি যে ষাটোর্ধ্ব আরেকটা উদ্দীপক দেখি যে ষাটোর্ধ্ব শমশের গাজী বাড়ি ফেরার সময় দেখেন ২ জন যুবক মোবাইল ফোনে মরমী শিল্পী আব্দুল আলিমের গাওয়া কি গান? মরমী শিল্পী আব্দুল আলিমের গাওয়া গান। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই। হ্যাঁ? আমি তো সেই ঘরের মালিক নই। গানটি মনোযোগ দিয়ে শুনছে। তিনি তাদের কাছে গিয়ে বললেন, "এখনকার ছেলেরা তো এসব গান শোনে না। অথচ তোমরা" শমসের গাজীর কথা শুনে যুবকরা বলে ওঠে, "এই গানগুলোই তো বাঙালি সংস্কৃতির প্রাণ। এগুলোকে কিভাবে ভুলি?" যুবকদের কথা মধুর মতো লাগলো তার কানে। দেখো, এই যে বোধ, আমি তখন বললাম না যে আমাদের অন্যের জিনিস নিয়ে আমরা যেমন ভাব নেই, এই জিনিসটা কত নোংরা লাগে দেখতে। তোমার একটা বাড়ির একটা কিছু নিয়ে যে কেউ যে ভাব নেয়, তোমার কেমন নোংরা লাগবে না যে মানুষটা কতটা নিচু? তো আমরাও অন্য দেশের সংস্কৃতি নিয়ে যখন এরকম ভাব নেই যে হ্যাঁ, আমি এতগুলা ইংলিশ মুভি দেখেছি, আমি এতগুলা ইংলিশ নোবেল পড়েছি। হ্যাঁ, এটাও আসলে ঠিক এরকম নিচুই লাগে।
কারণ আমাদের যে জিনিসটা সেটা আগে জানো। তারপরে তুমি বিশ্ব পরিমণ্ডলকে জানো। আগে তো নিজেকে জানতে হবে। বাবা-মাকে না চিনে কেউ যদি চাচা-চাচীকে নিয়ে সারাদিন পইড়া থাকে কেমন হবে? যে ধরো তোমার বাবা কৃষক। তোমার বাবা আ ধরো যে সামান্য একটা ছোটখাটো একটা চাকরি করে। তার বেতন সামান্য। কিন্তু তোমার চাচা বড় শিল্পপতি, তার বিশাল ব্যবসা প্রতিষ্ঠান আছে। তো তুমি যদি তোমার বাবার পরিচয় না দিয়ে সবসময় তোমার চাচার পরিচয় দাও যে, "আমি অমুকের ভাইস্তা, আমি অমুকের ভাইস্তা।" তখন মানুষ জিজ্ঞেস করতে পারে না যে, "তোমার কি বাবা মারা গেছে?" বা বাবা নাই। তো যেটাই থাকুক, তোমার যেটাই আছে সেটাকে আগে ওন করতে হবে। তারপরে অন্যটা। তো এইখানে সাজুদ্দো শমশের গাজী তিনি আসলে অবাকই হয়ে গেছেন যে এখনকার ছেলেমেয়েরা এগুলা গান শুনে না। এবং তোমরাও অনেকে শুনেছ কিনা আমি জানি না যে পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। তো এটা একটা মর্মী গান, মর্মী সাধনা। মর্মী সাধনার গানগুলো কেমন? যে আব্দুল আলীমের যে গানগুলো এগুলো এই ধরনের চমৎকার, চমৎকার গান কিংবা লালনের গানগুলো কিংবা হাসন রাজার গান। আ এই গানগুলো মানুষের ভেতরের যে আহ্বান, অর্থাৎ মানুষ আসলে কি হতে চায়? মানুষ আসলে শান্তি পেতে চায়। মানুষ আসলে সহজ হইতে চায়। মানুষের জীবনটাকে সহজ করতে চায়। আ এটাকে বলা হয় নির্বাণ লাভ। তোমাদেরকে সহজ করে বলতে গেলে দেখবা যে লালনের গান আছে, খাঁচার ভেতরে অচেন পাখি কেমনে আসে যায়। এই গান, তারপরে ধরো যে আমাদের আরো হাসন রাজার গান আছে। হাসন রাজার গানতে তিনি কি বলেন যে, আ লোকে বলে রে ঘরবাড়ি ভালা না আমার। কি ঘর বানাইমু আমি শূন্যের ওপারে।" এই যে গানগুলো, এই গানগুলোর আসলে মূল কথা কি? তোমরা কি কেউ জানো? হয়তো জানো না। এগুলা গানগুলোর মূল কথা মানুষ মনে করে এগুলো হলো নর-নারীর প্রণয় বা প্রেম রিলেটেড গান। না, এগুলোর সাথে প্রেমের কোনো সম্পর্ক নাই। এগুলোর সাথে হলো সৃষ্টিকর্তার সাথে মানুষের সম্পর্ক। এই যে খাঁচার ভেতরে অচিন পাখি কেমনে আসে যায়? এটা হলো লালন বলতে চান যে আমার মনের ভেতরে যে ঈশ্বর, আল্লাহ বসবাস করে, যে খোদা বসবাস করে, সে কখন আসে কখন যায় আমি তারে দেখতে পাই না। কিংবা বাড়ির পাশে আরশিনগর সে তো একঘর পড়শি বসত করে যে আমার কাছেই আ আমার কাছেই আল্লাহ আশেপাশেই থাকে কিন্তু আমি তারে দেখতে পাই না, ধরতে পাই না। এই যে মর্মী সাধনা নিজের ভেতরে ঐশ্বরিক যে শক্তিগুলো আ ফিল করার যে বিষয়গুলো এগুলোই হলো মর্মী গান। জীবন রিলেটেড, আধ্যাত্মবাদ রিলেটেড। যে ওই যে পরের জায়গায় পরের জমি ঘর বানায় আমি রই। পরের জায়গা মানে কি? পরের জায়গা মানে তো তোমার চাচার জায়গা না। এটা তো আল্লাহর জায়গা। এটা তো আমাদের সৃষ্টিকর্তার জায়গা আমাদের দিছেন। পরের জায়গা। পরের জায়গা, পরের জমি সবই পরের। ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নাই। যে আমি এই ঘরের মালিক নাই। তো এরপরে আরো গান আছে, এই ধরনের মর্মী গান আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। হ্যাঁ? তো এই ধরনের নানা ধরনের যে গানগুলো আছে, এগুলো আমাদের সংস্কৃতি। তিনি বলছেন, "এই গানগুলোই তো বাঙালি সংস্কৃতির প্রাণ। এগুলোই হলো বাঙালি সংস্কৃতির প্রাণ।" দেখো, দিনাজপুর বোর্ড ২০১৯ সালের প্রশ্ন। এরপরে বলছে যে, "উদ্দীপকের যুবকদের মধ্যে পল্লী সাহিত্য রচনার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।" পল্লী সাহিত্য রচনার যে দিকটি ফুটে উঠেছে, এইখানেও ওই যে পল্লী গানের দিকটি ফুটে উঠেছে। আমাদের পল্লী গানের দিকটি ফুটে উঠেছে। আমাদের পল্লী গ্রামের যে মর্মী গান, আমাদের যে বাউল গান, আমাদের যে জারি গান, আমাদের যে সারি গান, আমাদের যে ভাটিয়ারি গান, এই জিনিসগুলো ফুটে উঠেছে। এই যে আমাদের ফোকলোর যে সাহিত্যের যে বিশাল একটা অংশ, এই জিনিসটা ফুটে উঠেছে আমাদের এই অংশটিতে। তাহলে যুবকদের এই ঘটনার পর দেখো আমরা ঘ নাম্বারে যখন আমরা দেখব যে উদ্দীপকের শমশের গাজী কি পল্লী সাহিত্য রচনা লেখকের চেতনার ধারক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। হ্যাঁ, ধারক। আমরা সরাসরি বলে দেব যে হ্যাঁ, ধারক। কেন ধারক? কারণ এই যে শমশের গাজী তিনি যখন শুনলেন যে এখনকার ছেলেরা তো এগুলো শুনে না। তুমি তাহলে কিভাবে শুনছো? এগুলোকে কিভাবে যুবকদের কথা মধুর লাগে কার কানে? এই যে মধুর লাগে তার কানে। কখন মানুষের কাছে মধুর লাগে? যখন সে নিজে পছন্দ করে তার উত্তরটা। এই উত্তরটা কিন্তু এই যে শমশের গাজীর পছন্দ হয়েছে। যে এখনকার ছেলে-মেয়ে এই মর্মী গানগুলো, এই বাঙালি ঐতিহ্যের যে ভিত্তিমূলের যে গানগুলো এগুলো শুনছে এবং এগুলো তারা আ তাদের কণ্ঠে, তাদের জীবনে চেতনায় ধারণ করছে। এগুলো তাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং এগুলো সবসময়ের জন্যই বাংলা সাহিত্যের একটি সম্পদ এবং এই সম্পদগুলো আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এগুলো সংরক্ষণ করতে হবে। তো
শমসের গাজী বাংলা চেতনার লেখকের চেতনার ধারক। হ্যাঁ, আমাদের উত্তরের সপক্ষে আমরা যুক্তি দিয়েছি যে উত্তরের সপক্ষে যুক্তি হলো যে আমাদের লেখকও তিনিও চান আমাদের পল্লী জীবনের যে সাহিত্যগুলো সেগুলো সংরক্ষণ করতে এবং এখানেও পল্লী জীবনের সেই সাহিত্য সংরক্ষণের বিষয়টা হয়তো নাই। কিন্তু আ ধারক আমি বলছি যে সম্পূর্ণ ধারক না, একটা নির্দিষ্ট অংশের ধারক। তো উত্তরের সপক্ষে আমরা যুক্তি দিতে পারবো যে রচনার লেখকের চেতনার ধারক কিনা। এখানে কিন্তু বলে নাই যে সম্পূর্ণ চেতনার ধারক কিনা, যে সবকিছু না। কিন্তু এই যে শমসের গাজী সে কিন্তু এইখানকার চেতনার ধারক আমরা সেটা বলতে পারি। অলরাইট, এরপরে আমরা আরেকটি সৃজনশীলে যাই। দেখো এই সৃজনশীলটা আ কিভাবে আসছে যে এ লেভেল পরীক্ষা শেষে মিতু মা-বাবার সঙ্গে গ্রামের বাড়ি বেড়াতে আসে। গ্রামে তখন পৌষ মেলা বসেছে। মেলায় মিতু বয়াতির কণ্ঠে একটা গান শোনে। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। গানটি শুনে বিমোহিত হয়। সে তার মাকে জিজ্ঞেস করে, "মা, এতদিন কেন আমি এই গানগুলো শুনিনি? এই গানগুলোই তো আ বড় আপু খুঁজছে তার থিসিসের জন্য। আমি এবার আপুর জন্য গানগুলো সংগ্রহ করে নিয়ে যাব।" এই যে এই উদ্দীপকটা দেখো। তাহলে আমরা এই উদ্দীপকে এ লেভেল পরীক্ষা শেষে, এ লেভেল পরীক্ষা মানে আমরা যেমন এসএসসি পরীক্ষা দেই, হ্যাঁ? এই এসএসসি পরীক্ষাটাকেই বলা হচ্ছে এ লেভেল। আর ও লেভেল হলো তোমাদের আরো মানে এইচএসসি টাকে এটা ইংলিশ মিডিয়ামের এ লেভেল, ও লেভেল বলা হয়। তাহলে মিতু তার বাবা-মার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে এসে গান শুনে একজন বয়াতি, বয়াতি মানে হলো যিনি বাউল গান করেন, তিনি গান করেন। তিনি গান গাচ্ছেন। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। এই গানটা তোমরা অনেকেই শুনেছ কিনা আমি জানি না। আমি শুনেছি, আমি প্রচুর শুনেছি এই গানটা। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যা দেশ। সে চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল। কন্যা ভুল করিস না। এটা একটা গান, চমৎকার গান। তোমরা এটা শোনার পরে YouTube এ সার্চ করে কিন্তু শুনতে পারো। ওকে, এই যে গান, এই গান শোনার পর মিতু এই গানগুলো না শোনার কারণটি পল্লী সাহিত্যের প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। মিতু কেন এই গানগুলো শুনে নাই? মিতু দেখো এখানে মিতুর না শোনার প্রধানত কারণ হলো এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। ইংলিশ মিডিয়াম স্কুল। ইংলিশ মিডিয়াম স্কুলে মিতু পড়াশোনা করে এবং তার সমস্ত কিছু ইংলিশে। তার ইংলিশ মিডিয়ামে বাংলাটা খুবই সামান্য বাংলা থাকে, খুবই সামান্য। এই বাংলা থাকার চেয়ে না থাকাই ভালো। মানে এত কম বাংলা থাকে ইংলিশ মিডিয়ামে। এবং আমাদের এখনকার দিনে বা গার্ডিয়ানরা তারা এইসব গানগুলোকে উৎসাহিত করে না। তারা তাদের সন্তানরা যেন আরো ভালো ইংরেজি পারে, সেজন্য তাদেরকে ইংরেজি গান শুনতে বলেন। সেজন্য তাদেরকে ইংরেজি ড্রামা দেখতে বলেন। যাতে তারা আরো ভালো ইংরেজি পারে। তো আমাদের সংস্কৃতির রুচি এবং সময়ের পরিবর্তনের কারণে, রুচি এবং সময়ের পরিবর্তনের কারণে মিতু এই গানগুলো শুনতে পারেনি। তাহলে আমরা এখানে সরাসরি একটা কথা বলতে পারি, রুচি এবং সময়ের পরিবর্তন। রুচি এবং সময়ের পরিবর্তন। ওকে। রুচি এবং সময়ের পরিবর্তনের কারণে মিতু এই গানগুলো শুনতে পারেনি। এরপর তুমি ব্যাখ্যা করবা রুচি সময়ের পরিবর্তন কি? সময়ের সাথে, সাথে আমাদের এই অঞ্চলের মানুষের রুচির পরিবর্তন ঘটেছে। রুচির পরিবর্তন কেমন? যে আমরা একসময় এই যে জারি গান, ভাটিয়ালি গান, বাউল গান এগুলো শুনতাম। কিংবা তখন ইলেকট্রিসিটি ছিল না। তখন গ্রামের সবাই মিলে একটা গাছের নিচে বসে তারা বিভিন্ন কিচ্ছা কাহিনী, পালা গান এগুলো শুনতো। মানুষের মুখে, মুখে ছড়া থাকতো। ধান বানার সময় আ মহিলারা ওই যে ধানে পা দেওয়ার সময় গান গাইতো, ঢেঁকিতে পাট দেওয়ার সময় গান গাইতো। কৃষকরা মাঠে চাষ করার সময় গান গাইতো। এখন তো সেই এনভায়রনমেন্ট নাই। এখন সবাই কর্পোরেট অফিসে থাকে। সবাই চুপ করে থাকাই যেখানে ভদ্রতা। সো আমরা যেটা বলতে চাই যে, এই যে এই ব্যাপারটা যে আমাদের পল্লী জীবনের সাথে নাগরিক জীবনে এসে আমাদের রুচির পরিবর্তন হয়েছে এবং সময়ের পরিবর্তন হয়েছে। যে কারণে মিতু এই গানগুলো শুনে নাই। এরপরে দেখো, উদ্দীপকের মিতুই যেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর চাওয়া পল্লী জননীর মনোযোগী সন্তান। মন্তব্যটি বিশ্লেষণ করো। পল্লী জননীর মনোযোগী সন্তান। এই যে আমাদের
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি চেয়েছেন যে পল্লী জননীর সেই সব স্বেচ্ছাসেবকরা আসুক, মনোযোগী সন্তানরা আসুক, যারা এই গানগুলোকে বাঁচিয়ে রাখবে। এই কালচার গুলোকে বাঁচিয়ে রাখবে, এই প্রবাদগুলোকে বাঁচিয়ে রাখবে, এই ছড়াগুলোকে বাঁচিয়ে রাখবে, এই আমাদের উপকথাগুলোকে বাঁচিয়ে রাখবে। এই উপকথাগুলোকে যারা বাঁচিয়ে রাখতে চান, এই তেমন মেয়েই হলো আমাদের মিতু। যদিও এই গল্পটা, এই উদ্দীপকটাও কাল্পনিকের মতো, তাই না? মিতু একটা ও লেভেলে ছেলে, তার কেন এই গানটা ভাল লাগবে? তারা এগুলো গান শুনতেই পারে না। তারা তাদের কানে মনে হয়, কি খবর? এগুলো কি কোন গান হইলো?" এখন দেখো এই মিতু বলছে যে আ তার মাকে বলতেছে, "এগুলো আমরা কেন শুনিনি?" তো এই গানগুলোই বড় আপু খুঁজছে। তার বড় আপু খুঁজতেছে। তার মানে তার বড় আপু কিসের জন্য খুঁজতেছে? থিসিস এর জন্য। হয়তো তার বড় আপু সোশিওলজি কিংবা আ আ কিংবা ধরো বাংলা সাহিত্য কিংবা অন্য কোনো আ বিভাগে পড়াশোনা করে। যার কারণে তার থিসিস এর জন্য হয়তো ফোকলোর বা এই রিলেটেড কোনো একটা থিসিস পেয়েছে, যেখানে আসলে এই গানগুলোকে ইনক্লুড করতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের থিসিসে এই ধরনের আ বিষয় থাকে যে লোকসাহিত্যগুলোকে তুলে আনা। তো তার বড় আপু হয়তো এই ধরনের কোনো একটা থিসিস করতেছে, যে কারণে এই গানটা তার সংগ্রহ করতে মন চেয়েছে। এবং আ যে কারণেই হোক, যে সে তো সংগ্রহ করছে। থিসিস হোক আর যাই হোক, সংগ্রহ তো হচ্ছে। জিনিসটা তো লিপিবদ্ধ হচ্ছে। জিনিসটা তো বেঁচে থাকবে। এই জিনিসটাই। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর চাওয়া এটাই যে এই ধরনের মেয়েরা, এই ধরনের সন্তানরাই আমাদের পল্লী জননীর মনোযোগী সন্তান, যাদের মাধ্যমে আসলে কি নতুন দিন আসবে, যেখানে আমাদের পল্লী সাহিত্য এই রিলেটেড জিনিসগুলো বেঁচে থাকবে। অলরাইট, তাহলে আমরা আরো একটি সৃজনশীলের দিকে যাই। ওকে। তাহলে আমরা আরেকটি সৃজনশীল দেখি। রশিদা বেগম অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। তার অবসর কাটে ২ নাতনি সীমা ও রিমার সাথে। তাহলে অবসরপ্রাপ্ত রশিদা বেগম অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। তার ২ টা নাতনি সীমা এবং রিমার সাথে তিনি নাতনিদের চিত্তাকর্ষক রূপকথা, উপকথার গল্প শোনাতে চান। উপকথা, পরীদের কাহিনী, জিনদের কাহিনী, ভূতের কাহিনী। বিকালে আনন্দের জন্য মাঠে খেলতে নিয়ে যেতে চান। বোঝাতে চান পল্লী গানের বাণী, সৌন্দর্য ও অর্থ। কিন্তু তারা ব্যস্ত হ্যারি পটার আর কম্পিউটারে গেম খেলায়। দাদির এমন গান প্রীতিতে ২ বোন অবজ্ঞার হাসি হাসে। মানে বুড়ি বেটি কি বলে? আর কানে হেডফোনে শোনে 'ওয়ান স্টেপ ক্লোজ' ইংরেজি গান। রশিদা বেগম আফসোস করে বলেন, "দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই।" এই যে উদ্দীপকটা চমৎকার আছে। উদ্দীপকটা খুবই চমৎকার যে রশিদা বেগম তার নাতি-নাতনির কাছে আসছে। তার নাতি-নাতনি তাতে পাত্তা দিচ্ছে না। নাতি-নাতনিকে তিনি ওই যে ছোট আ ওই কিচ্ছা যে আমার দাদি-নানির মতো ওই গানগুলো তিনি শোনাতে চাচ্ছেন। বা তিনি ওই কিচ্ছাগুলো শোনাতে চাচ্ছেন। ওই যে তখন তোমাদেরকে সাথে একটা কিচ্ছা বললাম যে ভূতের হাতে পিঠা দেওয়ার গল্প। কিংবা বানরের মাথায় টুপি পরার গল্প। এই গল্প তোমরা দেখো, এরকম একটা গল্প আছে যে একটা টুপি বিক্রেতা টুপির ব্যাগ নিয়ে একটা আ মাঠের গ্রামের মধ্যে দিয়ে বিক্রি করতে যাচ্ছেন। তো ওই গাছের নিচে বসে টুপি বিক্রেতাটা একটা টুপি মাথার উপরে দিয়ে ঘুমিয়ে গেছেন গাছের নিচে। তো ওই গাছে অনেকগুলো বানর ছিল। তো ঘুমিয়ে গেলে যে বানর কিন্তু অনুকরণ প্রিয়। যে মানুষ যেটা করে ও সেটা করতে চায়। আ গা তো বানর করছে কি, ওই টুপিওয়ালার ব্যাগ থেকে সমস্ত টুপি সবগুলা বানর একটা করে নিয়ে মাথায় দিয়ে গাছে বসে আছে। এখন এই টুপি বিক্রেতা ঘুম ভেঙে দেখে তার ব্যাগে একটা টুপিও নেই। গাছের উপরে তাকায়া দেখে সবগুলা বানর মাথায় টুপি দিয়ে গাছের ডালে বসে। কি একটা এলাহি কাণ্ড! এখন এই লোকটা কি করবে? এই লোকটা এই টুপিগুলো উদ্ধার করবে কেমনে? বানরকে তো আর ধরা যাবে না। তখন কি করলো এই লোক? যেহেতু বানর অনুকরণ প্রিয়, সে করল কি, টুপিতে এরকম থুতু দেওয়ার ভান করে হুহ করে টুপি দিল মাথা থেকে ফেলে এরকম করে। সবগুলো বানর করল কি, এই টুপিতে থুতু দেওয়ার কথা বলে বানর মাটিতে ফেলে দিল। এই যে গল্পটা, এটা আমাদের গ্রামীণ জীবনের গল্প। এইখান থেকে একটা লেসন, আমরা বানর কিরকম অনুকরণ প্রিয় এই জিনিসটা আমরা শিখতে পারি। শেখার চেয়ে বড় কথা হলো এটা খুবই আনন্দদায়ক একটা গল্প। এখন এই বয়সে এসে আমি বুড়া হয়ে গেছি বা এই বয়সে এসে আমার হয়তো এই গল্পটা এত বেশি আনন্দ দিচ্ছে না। কিন্তু ছোটবেলায় যখন এই গল্পটা আমি শুনেছি, আমার এত বেশি আনন্দ লেগেছে যে আজকে আমার বয়স ২৫-২৬, কিন্তু আমার এই গল্পটা এখনো মনে আছে এবং খুবই চমৎকারভাবে মনে আছে। তাহলে
এই জিনিসগুলো আমাদের জীবনের সাথে রিলেটেড। এগুলা আমাদের পল্লী জীবনের সাথে রিলেটেড, আমাদের গ্রামীণ পরিবেশের সাথে রিলেটেড। এখন আমি এগুলো কিভাবে জানি? কারণ আমি পল্লী ছেলে, পল্লী গ্রামের ছেলে। তাই পল্লী সাহিত্যের এই উপাদানগুলো আমার চেনা। এখন দেখো, সীমা এবং রিমা সে পল্লী সন্তান না। তারা শহরে বড় হয়েছে। শহরের আ আধুনিক স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা পড়ে। এবং তারা ইংরেজি গান শোনে 'ওয়ান স্টেপ ক্লোজ' এটা একটা বিখ্যাত ইংরেজি গান। তো সেগুলো শুনতেছে এবং তার 'হ্যারি পটার' এবং কম্পিউটার গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে। তার দাদির সাথে একটা জেনারেশন গ্যাপ আছে। তো এখন কথা হলো যে উদ্দীপকের সীমা রিমাকে পল্লী সাহিত্য প্রবন্ধে বর্ণিত কাদের উত্তরসূরি বলা যায় এবং কিভাবে তা আলোচনা করো। উদ্দীপকে এরা কাদের উত্তরসূরি? উদ্দীপকে যারা এই যে আধুনিক জীবন মনস্ক, যারা এই আমাদের পল্লীর জীবনের যে আ বিশাল একটা অংশ আছে, পল্লী সাহিত্যের যে বিশাল একটা গূঢ় বাস্তবতা আছে, এই জিনিসগুলোর থেকে বিমুখী। তারা হলো আধুনিক মানুষ, নাগরিক মানুষের উত্তরসূরি। বুঝতে পেরেছ? নাগরিক মানুষ কেমন? যে যারা আমাদের পল্লী জীবনের এই সবকিছুকে মাথা থেকে ঝেড়ে ফেলে তারা নতুন নাগরিক সাহিত্য, বড়লোক, উঁচু শ্রেণীর মানুষের কলকারখানার গল্প, রাস্তাঘাটের গল্প, নগরের গল্প, শহরের জনপদের গল্প ফুটিয়ে তুলছেন। যারা তাদের উত্তরসূরি। এবং উদ্দীপকে বর্ণিত রশিদা বেগম পল্লী সাহিত্য প্রবন্ধে লেখকের ভাবধারার প্রতিনিধি। মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। এটাও ঠিক সেই রকমই। লেখকের ভাবধারা কেমন ছিল? তিনি পল্লী গ্রামের এই যে সম্পদগুলোকে তিনি সংরক্ষণ করতে চেয়েছেন। পল্লী গ্রামের পল্লী সাহিত্যের যে উপাদানগুলো সেগুলোকে তিনি বাঁচিয়ে রাখতে চেয়েছেন। সেগুলোকে তিনি নার্সিং করতে বলেছেন। আমাদের আ পল্লী সাহিত্যকে আমরা পছন্দ না করলেও সেই সুদূর আ ফ্রান্সের শিল্পীরা তার প্রশংসা করে। হ্যাঁ? রোমানোলা পর্যন্ত এই মহুয়ার দেওয়ানা মদিনার এ কি উম মানে প্রেমে মুগ্ধ। অর্থাৎ তাদেরকে তার এত ভালো লেগেছে। অথচ আমরা তাদেরকে চিনি না। এই যে না চেনার ব্যাপারটি, লেখক তিনি দেখাতে চেয়েছেন যে তিনি এই আমাদের সাথে আমাদের জীবনের সাথে রিলেটেড এই সাহিত্যের প্রতি আমরা যাতে সংরক্ষণশীল মনোভাবাপন্ন হই এবং এগুলো যেন আমরা ভালোবাসি, পছন্দ করি। কারণ এগুলো আমাদের সম্পদ। তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকের রশিদা পল্লী সাহিত্য প্রবন্ধের লেখকের ভাবধারার প্রতিনিধি। হ্যাঁ, লেখকের ভাবধারার প্রতিনিধি। এখানে কোনো সন্দেহ নেই। এবং সীমা রিমা পল্লী সাহিত্যে বর্ণনা কাদের উত্তরসূরি? ওই যে আধুনিক মানুষের, আধুনিক সময়ের পরিবর্তনশীল মানুষের প্রতিনিধি। যারা আসলে পুরাতনকে আর মেনে নিতে পারছেন না। ওকে? তাহলে আমরা এই সৃজনশীলটাও করে ফেললাম। ওকে। তাহলে এখন আমরা অনুধাবনমূলক প্রশ্ন দেখি। অনুধাবনমূলক প্রশ্নগুলো মার্ক হলো ২। এটার হলো মার্ক ২। অনুধাবনমূলক প্রশ্ন কেমন হয়? অনুধাবনমূলক প্রশ্ন ২ মার্ক এবং একটা ছোট্ট একটা লাইন তুলে দিয়ে রাখবে। সেই লাইনটাকে তোমাকে ভাব বুঝতে হবে। এটা তোমার অনুধাবন করে দেখতে হবে, লিখতে হবে। ওকে, দেখো এখানে বলছে আজ দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই। লেখকের এই হতাশার কারণ কি? দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই। অর্থাৎ লেখক বলতে চাচ্ছেন যে আমাদের যে ছড়াগুলো আছে, আমাদের যে গানগুলো আছে, এগুলো মনে রাখার জন্য আমাদের আর মন নেই। এবং দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই বলতে আমাদের এই আ যে আধুনিক জীবন জটিলতায় মানুষ শুধু প্রতিযোগিতার জন্য দৌড়াচ্ছে এবং তারা এই জীবন নিয়ে ক্লান্ত। তাদের মনে সেই সুখ নাই। তারা যে ছড়া কাটবে, তারা যে গান গাইবে, তারা যে আ কবিতা বলবে, এই এইজন্য তো প্রাণে সুখ থাকতে হয়। একটা মানুষ তো আ বিপদের টাইমে ধরো যে তোমাকে ছিনতাইকারী এসে গলায় চাকু বসাইছে। তুমি কি তখন গান গাইতে পারবা? পারবা না। সুখ তো থাকবে। গান মানুষ কখন গায়? আনন্দে গায়। তো প্রাণের সুখ মানুষের জীবনের অসুস্থ প্রতিযোগিতা এবং অ্যা জীবন নিয়ে ক্লান্ত। এইজন্য আসলে আমাদের আসলে কোনো কিছুই হচ্ছে না। এই বিষয়টা এখানে ফুটে উঠেছে যে দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই। লেখকের এই হতাশা কারণ কি? অর্থাৎ জীবন যন্ত্রণা, অর্থাৎ জীবন নির্বাহ করা নিয়ে আমাদের যে বিড়ম্বনা সেটি। এরপরে দেখো পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার। পল্লী সাহিত্যে পল্লী জননীর। অর্থাৎ আমাদের এই পল্লী হিন্দু মুসলমান এখানে ২ টা ধর্মের কথা বলা হচ্ছে। আমাদের যে সাহিত্য জারি গান ওই যে কুল নাই কিনার নাই, নাইকো দুনিয়ার পানি, সাবধানে চালায়ও মাঝি,
আমার ভাঙা তরী। তো এই গান কি হিন্দুদের না মুসলমানের? স্পেসিফিকলি কোনো ধর্মের কোনো সম্প্রদায়ের না। এই গান আমাদের সবার। তো আমাদের পল্লী সাহিত্যের যে ছড়া, যে গান, যে গল্প, যে কবিতা, যে উপকথা সবগুলোই সবার জন্য। হিন্দুর জন্য, মুসলমানের জন্য। তো আমাদের এই সাহিত্যের এই ভাগ শুধু হিন্দুর না, শুধু মুসলমানের না। তুমি মুসলমান সাহিত্যও বলতে পারবা না, হিন্দু সাহিত্যও বলতে পারবে না। সাহিত্যের এই জায়গাটায় আমাদের পল্লী সাহিত্যটা সবার। হিন্দু, মুসলমান দুজনেরই। ওকে, এটি হলো আমাদের এই লাইনের ব্যাখ্যা। এরপরে দেখো যে পল্লী গানগুলো অমূল্য রত্ন বিশেষ বলা হয়েছে কেন বুঝিয়ে লেখো। আমাদের পল্লী সাহিত্যের সবচেয়ে ও বড় যে অংশটি সেটি হলো পল্লী গান। পল্লী সাহিত্যের অনেকগুলো অংশই আছে, আমরা অনেকগুলো দিক নিয়ে আলোচনা করেছি। সবচেয়ে বড় যে দিকটি বা সবচেয়ে বড় যে অংশটি সেটি হলো আমাদের পল্লী গান। এগুলো অমূল্য রত্ন বিশেষ। অমূল্য রত্ন বলতে এগুলো আসলে এগুলোকে কোনো কিছু দিয়ে তুমি কম্পেয়ার করতে পারবে না। এত হাই স্কেলের। যখন তিনি বলছেন যে আমাদের একটা পল্লী গানের সাথে আধুনিক নগর জীবনের একটা গানের তুলনা করে দেখো। যে ওই যে আমরা যখন পল্লী গানগুলো গাইবো, আমাদের যখন ওই যে গ্রাম ছাড়া এই রাঙা মাঠে, এই যে এই গানগুলো যে আছে, এই গানগুলোর সাথে আধুনিক জীবনের একদম সত্য বাস্তব একটা গান দেখাইতে বলছে লেখক। যে তুমি দেখাও, তুমি পারবা না। আমাদের এই যে পল্লী গানগুলো পল্লী সাহিত্যের শুধু না, বাংলা সাহিত্যের যেকোনো সাহিত্যের সবচেয়ে উৎকৃষ্ট এবং অমূল্য রত্ন। কারণ এইখানে মানুষের জীবন সুন্দরভাবে ফুটে উঠেছে। আমাদের জারি গান, সারি গান, বাউল গান, রাখালি গান, এই সবগুলো গানের মধ্যে আমাদের পল্লী জীবনকে খুবই স্পষ্ট করে চমৎকার করে ফুটিয়ে তোলা হয়েছে। যে কারণে এগুলো আমাদের সাহিত্যের অমূল্য রত্ন। এরপরে দেখো, নচেৎ এ সকলই কেবলই ভুয়া, কেবলই ফক্কিকার বলতে লেখক কি বুঝিয়েছেন? নচেৎ এ সকলই ভুয়া এবং কেবলই ফক্কিকার। অর্থাৎ আমরা যদি পল্লী সাহিত্যের প্রতি মনোযোগী না হই এবং পল্লী সাহিত্যকে যদি আমরা সংরক্ষণ না করি, ১ নাম্বার হলো পল্লী সাহিত্যের প্রতি যদি আমরা মনোযোগী না হই, ১ এবং পল্লী সাহিত্যকে যদি আমরা সংরক্ষণ না করি, তাহলে বাংলা সাহিত্যের যে বিশাল আয়োজন, সেটা সম্পূর্ণই ফাঁকিবাজি, ভুয়া এবং পক্কিকার। পক্কিকার মানে হলো ফাঁকি, এখানে আসলে কিছু নাই। বুঝতে পেরেছ? এটাই হলো ফাঁকি। এরপরে দেখো, পল্লীগ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। এই যে এখানে একটা চমৎকার কথা যে পল্লীগ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক। গায়ক মানে তো যে গান গায়, বাদক মানে যে হলো বাদ্য বাজায় এবং নর্তক মানে হলো যে নাচে। তো শহরে এগুলো আছে, যারা গায়ক, বাদক, নর্তক সবাই শহরেই থাকে। তো গ্রামে আসলে এগুলোর অভাব নেই। না থাকলেও অভাব নেই। তাহলে গ্রামে কি আছে? গ্রামে আছে পাখির গান, আ পাখির কলকাকলি গান, তারপরে পাতার মর্মর শব্দ, নদীর আ পানির প্রবাহমান শব্দ, বাতাসের ঝিরিঝিরি শব্দ, আ এই যে কলতান, প্রকৃতির যে চমৎকার শব্দ, সেটা আমাদের পল্লীগ্রামে আছে। তো পল্লীগ্রামে ওই গায়ক বাদক না থাকলেও পল্লীগ্রামের আসলে অভাব নেই। পল্লীগ্রাম ডিফারেন্টলি বিউটিফুল, ডিফারেন্টলি ইনরিচ। শহরের তুলনায় গ্রামেও অন্যভাবে ধনী। ওকে, সেই কথাই বলা হচ্ছে এইখানে। এরপরে দেখো, আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে লেখক কি বলছে? এই যে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত। আধুনিক শিক্ষা আমাদেরকে শুধু কর্মের দিকে ধাবিত করে। তুমি পড়ো, তুমি ডাক্তার হও, পয়সা কামাও, মরে যাও। তুমি পড়ো, তুমি ইঞ্জিনিয়ার হও, পয়সা কামাও, বড়লোক হও, বাড়ি করো, মরে যাও। তুমি ব্যবসা করো, টাকা কামাও, বড়লোক হও, মরে যাও। এইটা আমাদের কর্মনাশা, একদম মানুষের জীবন শুধু কাজের জন্য, কাজের জন্য, কাজের জন্যই। এখানে আনন্দের কিছু নাই। তো আধুনিক জীবনে আমাদের যে শিক্ষা, আমাদের যে আ প্রতিযোগিতা, বাবা-মারা সবসময় সন্তানদের পিছে লেগে আছে। এই পড়, 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 পড়। তারা সবসময় তাদেরকে ধাওয়া করতেছে। এটার প্রতিযোগিতাটা অদ্ভুত একটা মৃত্যু প্রতিযোগিতার মধ্যে তাকে ঠেলে দিচ্ছে। যাও তুমি ছোট। এই এটার মাধ্যমে কি আছে? এই যে কর্মনাশা স্রোত, এটার মধ্যে গিয়ে আমরা জীবনী শক্তি হারিয়ে ফেলছি। আমাদের দুঃখ দৈন্যে প্রাণে কোনো সুখ নেই। এবং সেটাই বলছে এখানে যে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে কেউই বুঝিয়েছেন। যে আমাদের আধুনিক শিক্ষা আমাদের বেসিক যে মূল, আমাদের ভিত্তি, সেগুলোকে ভুলিয়ে দিচ্ছে। আমাদের আধুনিক শিক্ষা ইংরেজি মাধ্যমে শিক্ষা, আমাদের আধুনিক শিক্ষা বহির্বিশ্বের কালচারকে আমাদের সাথে পরিচয় করায় দিচ্ছে। কিন্তু আমাদের কালচারকে পরিচয় করায় দিচ্ছে না। এটি। এরপর দেখো,
এবার দেখো, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে, এই লাইনটার অর্থ কি? পরতে পরতে শব্দের অর্থ কি? পরতে পরতে শব্দের অর্থ হলো স্তরে স্তরে, অর্থাৎ আমাদের পল্লী জীবনের প্রত্যেকটা কোনায় কোনায় সাহিত্য রচি আছে, মানে লুকিয়ে আছে। আমাদের ঘুম পাড়ানি গান আছে, ছড়া আছে, আমাদের প্রবাদ আছে, আমাদের ওই ধান বানার গান আছে, আমাদের ধান কাটার গান আছে, আমাদের নৌকা বাওয়ার গান আছে, আমাদের ঘুড়ি উড়ানোর গান আছে, আমাদের মাঠে রাখাল কি বলে, গরু ছাগল নিয়ে কি রাখাল কি করছে, বিচরণ করছে তৃণভূমিতে, তার একটা গান আছে। তো পল্লী গ্রামের প্রত্যেকটা স্টেপে স্টেপে গান। শহরে আছে, শহরে কি রিক্সা চালানোর গান আছে? শহরে কি বিল্ডিং এ ওঠার গান আছে? শহরে কি রাস্তা হাঁটার গান আছে? নাই। শহরে কিন্তু এসব নাই। কিন্তু পল্লী গ্রামের প্রত্যেকটা লেভেলে স্তরে স্তরে গান আছে। তো সেটাই বলা হচ্ছে যে পল্লী গ্রামের প্রত্যেকটা সাহিত্য একদম ছড়িয়ে আছে। খুবই বিক্ষিপ্তভাবে আ আমাদের পল্লী গ্রামে এই সাহিত্যগুলো ছড়িয়ে আছে। ওকে। এরপরে দেখো যে জ্ঞানমূলক প্রশ্ন হলো, এটার মার্ক হলো ১। এটাকে আমি বলতে চাই হলো সৃজনশীলের প্রাণ। সৃজনশীলের প্রাণ। সৃজনশীলের প্রাণ এই কথাটা আমি কেন বললাম? সৃজনশীলের প্রাণ কথাটি বলার অর্থ হলো যে ১ নাম্বার হলো জ্ঞানমূলক, এবং কোন শিক্ষার্থী যদি ১ নাম্বার প্রশ্নের উত্তরটি না করে, তখন টিচার ধরে নেয় এই ছেলেটা জ্ঞানশূন্য বা এই ছেলেটা জ্ঞানহীন। তাই ১ নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো, বাংলা সাহিত্যের সম্পদের মধ্যে কোনগুলো অমূল্য রত্নবিশেষ? এটা আমরা এক কথায় বলতে পারি পল্লী গান। পল্লী গান। এরপরে দেখো, দেওয়ানা মদিনা লোকগাথার প্রখ্যাত কবি কে? দেওয়ানা মদিনা লোকগাথার প্রখ্যাত কবি কে? মনসুর বয়াতি। মনসুর বয়াতি। ওকে। তারপরে দেখো, ভুয়ো দর্শন কি? বিশাল দেখাশোনার মাধ্যমে, মানে অনেক দেখাশোনার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন। তো ভুয়ো দর্শনের মাধ্যমে আমাদের এই প্রবাদগুলো রচিত হয়েছে। যে নাচতে না জানলে উঠোন বাঁকা, নাই মামার চেয়ে কানা মামা ভালো, ধরি মাছ না ছুঁই পানি। হ্যাঁ, এই যে এই লাইনগুলো কোত্থেকে আসছে? এটা বিশাল দেখাশোনা, অনেক দিন ধরে পর্যবেক্ষণ করতে 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 এই জিনিসটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। তো ভুয়ো দর্শন হলো কি? বিস্তর দেখাশোনার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন। বিস্তর দেখাশোনার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন। এরপর দেখো, ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন? ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে। এরপরে আছে মনসুর বয়াতি কে ছিলেন? মনসুর বয়াতি কে ছিলেন? মনসুর বয়াতি ছিলেন দেওয়ানা মদিনা লোকগাথার প্রখ্যাত কবি। আমরা এখান থেকে এই ইনফরমেশনটা পাই। হ্যাঁ, দেওয়ানা মদিনার প্রখ্যাত কবি মনসুর বয়াতি। এটা এই পাশে বরিশাল বোর্ড, এটা রাজশাহী বোর্ডে। ওকে। প্রবাদ বাক্য কি? দীর্ঘদিন ধরে প্রচলিত কথা, যেটা হলো বিশেষ দর্শনের মাধ্যমে এটি সত্য প্রমাণিত হয়। সেটি হলো প্রবাদ বাক্য। যে বিশেষ দীর্ঘদিন ধরে প্রচলিত কথা। এরপরে দেখো, আজকাল বাংলা সাহিত্যের কত আনা শহুরে সাহিত্য? বাংলা সাহিত্যের ১৫ আনা শহুরে সাহিত্য। ১৫ আনা। এরপরে সরস প্রাণের জীবন্ত উৎস কোনটি? সরস প্রাণের জীবন্ত উৎস হলো ছড়াগুলো। আমাদের যে ছড়াগুলো আছে, এই ছড়াগুলোই হলো সরস প্রাণের জীবন্ত উৎস। খনার বচনে কোন তত্ত্ব প্রকাশ পেয়েছে? খনার বচনে কোন তত্ত্ব প্রকাশ পেয়েছে? খনার বচনে কৃষি তত্ত্ব। কৃষি তত্ত্ব। খনা একজন নারী জ্যোতির্বিজ্ঞানী, বা জ্যোতির্বিজ্ঞানী বলা যায় না। বিজ্ঞানী আমরা সেই সেন্সে বলব কিনা, কিন্তু তিনি কৃষি রিলেটেড অনেক কথা বলে গেছেন, লিখে গেছেন। সেগুলোই হলো খনার বচন, এবং সেটা কৃষি রিলেটেড। চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। এমসিকিউ। আমাদের এমসিকিউ গুলো, এমসিকিউ ভালো করা খুব গুরুত্বপূর্ণ। কেননা এমসিকিউতে বেশি মার্ক ক্যারি করা সম্ভব। এখানে এখানে একটা রিস্কও আছে, কিন্তু বেশি মার্ক ক্যারি করাও সম্ভব। দেখো, তাতে কত প্রেম, কত আনন্দ,
কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আসে। কিসে? পল্লী গান, ছড়া, প্রবাদ, প্রবচন, খনার বচন। কোথায় আসলে এই প্রেম, আনন্দ, সৌন্দর্য, প্রেম, আনন্দ, সৌন্দর্য এবং তত্ত্বজ্ঞান এগুলো কোথায় জড়িয়ে আছে? আমরা জানি জারি গান, আরে গান, ভাটিয়ালি গান, রাখালি গান এই গানগুলোর মধ্যে প্রেম, আনন্দ, সৌন্দর্য, তত্ত্বজ্ঞানগুলো ছড়িয়ে আছে। তাই আমরা এটার উত্তর নিচ্ছি পল্লী গান। এরপরে দেখো, দিনের মেঘে ধান, রাতের মেঘে বান। দিনের মেঘে ধান অর্থাৎ দিনে যদি মেঘ করে বৃষ্টি হয়, সেই মেঘ ধানের জন্য ভালো। আর রাতের মেঘে বান অর্থাৎ রাতে যদি মেঘ করে বৃষ্টি হয় সেটা হলো বন্যা হয়ে যায়। কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ পল্লী সাহিত্য কোন তাহলে দেখো এই যে ধান রিলেটেড, বান রিলেটেড, তাহলে এগুলো কৃষি রিলেটেড। কৃষি রিলেটেড আর কৃষি সম্পর্কিত যে কথাগুলো বলেছে সেগুলো মূলত খনার বচন। সেগুলো কি? খনার বচন। এরপরে দেখো, আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ গল্পটির ঘটনাস্থল কোনটি? আলাউদ্দিন বা আলাদিনের আশ্চর্য প্রদীপ এই ঘটনার ঘটনাস্থল হলো চীন। এটি সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে দেখো, পল্লী সাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্ন বিশেষ? পল্লী সাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্ন বিশেষ? আমরা এটা অনুধাবনমূলকেও পড়লাম একটু আগে, যে সেটি হলো আমাদের পল্লী গান। পল্লী গান হলো আমাদের অমূল্য রত্ন এবং এটা অনেক বিশাল। পল্লী সাহিত্যের মধ্যে সবচেয়ে বড় অংশই হলো পল্লী গান। এরপরে দেখো, বাংলা সাহিত্যে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়ে আছে, এর মূল কারণ কি? বাংলা সাহিত্য অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়ে আছে, এর মূল কারণ কি? এর মূল কারণ হলো বিদেশি সাহিত্যের প্রচলন, ফোকলোর সোসাইটির অভাব, স্বেচ্ছাসেবা ও সংস্করণের অভাব, সময় ও রুচির পরিবর্তন। প্রধান সমস্যা হলো সময় ও রুচির পরিবর্তন। সময়ের সাথে সাথে রুচির পরিবর্তনের সাথে সাথে আমাদের যে বাংলা সাহিত্য, এই সাহিত্যটা অনাদৃত হয়ে পড়ে আছে। অর্থাৎ এগুলোকে আদর করার কেউ নেই। ফোকলোর সোসাইটি সংক্ষিপ্তভাবে আছে, বিদেশি সাহিত্য সবসময়ই ছিল, ভবিষ্যতেও থাকবে। অন্য দেশেও তো অন্য দেশের সাহিত্য আছে, তাই না? কিন্তু মূল কথা হলো সময় আর রুচির পরিবর্তন হয়ে গেছে। এরপরে দেখো, ধরি মাছ না ছুঁই পানি, এটা কোন ধরনের পল্লী সাহিত্য? এটা নিশ্চয় ছড়া না, এটা নিশ্চয় খনার বচনও না, কৃষি রিলেটেডও না, ডাকের কথাও না, এটা হলো প্রবাদ বাক্য। ধরি মাছ না ছুঁই পানি এটা একটা প্রবাদ বাক্য। এরকম আরো অনেক প্রবাদ বাক্য আছে। এরপরে দেখো, আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, আমার সাধের দোতারা কান্দে রে। তাহলে দেখো, আউল বাউল লালনের দেশে, আচ্ছা আউল বাউল লালনের দেশে কি আসলো? মাইকেল জ্যাকসন আইলো রে। মাইকেল জ্যাকসন একজন বিদেশি শিল্পী, একই সাথে ডান্সার এবং শিল্পী, তিনি গানও করেন, নাচতেও পারেন। ওকে, তো মাইকেল জ্যাকসন আইলো রে মানে হইলো যে আমার দেশের এই বাউলিয়া গানের মধ্যে কে আসছে? মাইকেল জ্যাকসন। অর্থাৎ বিদেশি একটা শিল্পের প্রভাব। আমার সাধের দোতারা কান্দের, দোতারা হইলো যে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট। তো এই যে মাইকেল জ্যাকসনের গান যখন এই অঞ্চলে প্রবেশ করছে, তারপর থেকে বাঙালি গানের প্রতি যে ঝোঁক, সেটা আসলে কমে গেছে। অর্থাৎ দোতারা আর বাজে না, যে দোতারা কান্দে। মানে এই কথা দ্বারা আসলে বোঝাচ্ছে যে আমাদের দেশীয় যে গানগুলো সেটার মর্যাদা কমে গেছে। এ চরণের ভাবার্থে পল্লী সাহিত্য প্রবন্ধের লেখকের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? এটা একটা অনুভূতির প্রকাশ। অনুভূতিটা কি? হতাশা, হতাশা, ক্ষোভ, আ অনুশোচনা এবং উদ্বিগ্নতা। এটা মূলত উদ্বিগ্নতা। এখানে উদ্বিগ্নতা প্রকাশ পেয়েছে যে আমার সাথে দোতারা কান্দে। কেন? মাইকেল জ্যাকসন আইলো। কারণ বিদেশি সাহিত্যের প্রভাবে। এরপরে আছে ফোকলোর সোসাইটির কাজ কি? ফোকলোর সোসাইটির কাজ কি? ফোকলোর সোসাইটির কাজ হলো আমাদের যে পল্লী জীবনকে তুলে ধরা, পল্লী প্রাচীন পল্লী জীবনের যে গান, এই গানগুলোকে তুলে ধরা এবং ফোকলোর মানুষের জীবনকে তুলে ধরা। ওকে। আ এরপরে দেখো, সরস প্রাণের জীবন্ত উৎস কোনগুলো? সরস প্রাণের জীবন্ত উৎস কোনগুলো? সরস প্রাণের জীবন্ত উৎস হলো ছড়া ও গান। সরস প্রাণী। আমাদের এই আ প্রবন্ধের মেক্সিমাম এমসিকিউ হলো জ্ঞানমূলক। এটা বুঝায়া বা ভাবার খুব একটা বিশেষ কিছু নেই। সরাসরি বইতে আছে এবং এমসিকিউতে আছে। সো আমরা এটা সরাসরি সলভ করে যাচ্ছি এবং তোমরা এগুলো পরবর্তীতে আরেকবার বারবার রিভিশন দেওয়ার মাধ্যমে এগুলো মনে রাখবে। এরপরে দেখো, ফোকলোর কথাটির উদ্ভাবক কে? এটা সরাসরি। এইখানে তোমার বুঝার কিছু নাই। তোমার মাথায় থাকতে হবে উইলিয়াম থমস। উনি হলো ফোকলোর কথাটির উদ্ভাবক। এরপরে দেখো, পীরেই বসে পরের খবর। এইটা কি? দেখো এইখানেও জমার বইতে যেখানে ছিল পীরেই বসে পরের খবর, এইখানে ওখানে পাশেই লেখা ছিল এটা একটা প্রবাদ বাক্য।
তো তুমি সরাসরি যদি বই না পড়ো তাহলে তুমি এটা পারবা না। তোমার এটা মেমোরাইজ করতে হবে। এরপরে দেখো পল্লী সাহিত্য প্রবন্ধে খোকা-খোকির ছড়াকে সরস প্রাণের জীবন্ত উৎস বলা হয়েছে কেন? দেখো এখানে একটা ব্যাপার আছে। এখানে একটু হালকা অনুধাবনের ব্যাপার আছে। প্রাণের উচ্ছ্বাস আছে বলে, প্রাচীনকাল থেকে প্রচলিত হওয়ায়, জাতির পুরনো ইতিহাসের গোপন কথা খুঁজে পাওয়া যায় বলে, মন থেকে উচ্চারিত হওয়ায়। দেখো খোকা-খোকির ছড়াকে প্রাণের জীবন্ত উৎস বলা হয়। প্রাণের জীবন্ত উৎস কেন বলা হয়? প্রাণের উচ্ছ্বাস কখন থাকে? যখন মানুষ মনের কথা প্রকাশ করে। তাই এখানে বলতে পারি যে মন থেকে উচ্চারিত হওয়ায়। এটাকে বলা হয় প্রাণের জীবন্ত উৎস। চলো এরপরে এমসিকিউ তে যাই। পল্লী সাহিত্য প্রবন্ধে বর্ণিত চীন দেশে সংগঠিত গল্প কোনটি? পল্লী সাহিত্যে বর্ণিত চীন দেশে সংগঠিত গল্প কোনটি? তাহলে ওই যে আমরা একটু আগে পড়লাম যে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ যেটা হলো চীন দেশে প্র আ গল্প। আমরা এখানে ওই কথাটি আরেকবার ঘুরিয়ে পেয়েছি। এরপরে দেখো প্রলেতারিয়েত সাহিত্য। প্রলেতারিয়েত সাহিত্য কি? প্রলেতারিয়েত এবং বুর্জোয়া ২ টা শব্দ। বুর্জোয়া হলো ধনী মধ্যবিত্তদেরকে নিয়ে আলোচনা করে এবং প্রলেতারিয়েত এটা হলো আ অন্তজ শ্রেণী মানে নিচু শ্রেণীর মানুষের জীবনকে নিয়ে আলোচনা করা হয়। শ্রমজীবী মানুষ যারা মূলত কাজ করে গায়ে গতরে খেটে খায় তাদেরকে বলা হয় প্রলেতারিয়েত। ওকে। এটা হলো শ্রমজীবী দুঃখীদের সাহিত্য। ওকে। এরপরে দেখো যে পল্লী সাহিত্য প্রবন্ধে সরস প্রাণের জীবন্ত উৎস বলা হয়েছে কোন সাহিত্যকে? আমরা একটু আগেই পড়লাম যে খোকা-খুকির ছড়াকে। ছড়াগুলো হলো সহজ এবং সরল প্রাণের জীবন্ত উৎস। এরপরে দেখো আ আমাদের আছে হলো আধুনিক শিক্ষার কর্মনাশ স্রোতের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে কে? গর্ভে তলিয়ে যাচ্ছে কি? কর্মনাশা স্রোতে গানগুলো এখনো টিকে আছে। ছড়া প্রবাদও অনেকখানি টিকে আছে। কিন্তু উপকথাগুলো একবারেই টিকে নাই। এগুলো আমাদের আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। এরপরে দেখো, কিন্তু হায় এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? স্বেচ্ছাসেবক দল বলতে কারা? যারা হলো আমাদের এই আ স্বেচ্ছাসেবক দল বলতে কাদেরকে বোঝাচ্ছে? যে আমাদের এই পল্লী সাহিত্যকে যারা সংরক্ষণ করবে, যারা পল্লী সাহিত্যের দেখভাল করবে, এটা সংগ্রহ করবে এবং এগুলো যাতে মানুষ চর্চা করে তার সুযোগ করে দেবে। এটা হলো আমাদের সেই স্বেচ্ছাসেবকদের তিনি খুঁজতেছেন। এখন আ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই হতাশা দূর হতে পারে কিভাবে? স্বেচ্ছাসেবক দল গঠন করে না, এভাবে হবে না। সভা সমিতিকে যথাযথ উপস্থাপন করে ফোকলোর সোসাইটি স্থাপন করে জনসাধারণকে সচেতন করে। না, ফোকলোর সোসাইটি তুমি যদি স্থাপন করো তাহলেই এই কাজটা সহজ হয়ে যাবে। যে ফোকলোর সোসাইটি কি করে? এই যে পল্লী মানুষের জীবন নিয়ে কাজ করে। ওকে। এরপরে দেখো ১৬ চাষে মূলা তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। তার মানে মূলা চাষ করতে ১৬ টা চাষ দিতে হয়। ১৬ বার জমি চাষ দিতে হয়। তার অর্ধেকের তুলা, এর চেয়ে অর্ধেক চাষ করলে তুলা হয়। তার অর্ধেক মানে ১৬ তে ৮, তার চাষে হয় ধান, আর বিনা চাষে হয় পান। তো এটা হলো কৃষি রিলেটেড। তাহলে আমরা আবার দেখলাম যে কৃষি রিলেটেড এবং আমরা জানি কৃষি রিলেটেড যে তত্ত্বগুলো এগুলো মেইনলি খনার বচন। এখানে আর কোনো কথা নেই। কৃষি রিলেটেড যেকোনো তত্ত্বগুলো যখনই দেখব যে কৃষি রিলেটেড উদ্দীপক, কৃষি রিলেটেড আসছে তখনই সেটা খনার বচন। এরপর দেখো আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে তা মূলত আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে তা মূলত কি? আমরা বাংলা সাহিত্য বলতে যেগুলো বুঝাচ্ছি সেগুলো মূলতই নাগরিক সাহিত্য। অর্থাৎ আমাদের নগর জীবনের দুঃখ দর্দশা, চাকরি-বাকরি হ্যান-ত্যান এগুলো কিছু নিয়ে যে সাহিত্য সেটাই হলো নাগরিক সাহিত্য। কিন্তু পল্লী সাহিত্যকে নাগরিক সাহিত্যের মধ্যে ইনক্লুড করা হচ্ছে না, যাচ্ছে না। এই জিনিসটাতে আ একটা ফক্কিকার, একটা ফাঁকি রয়ে গেছে। ওকে। এরপরে দেখো পল্লী সাহিত্যের সম্পদের মধ্যে অমূল্য রত্নবিশেষ। পল্লী সাহিত্যের সম্পদের মধ্যে অমূল্য রত্নবিশেষ কোনটি? এটা একটু আমাদের জানতে হবে যে জারি গান, ভাটিয়ালি গান, মারফতি গান এটা কিন্তু পল্লী সাহিত্যের অমূল্য রত্ন হিসেবে সরাসরি বলা নাই। পল্লী সাহিত্যের অমূল্য সম্পদ হলো পল্লী গান। এখন পল্লী গানের মধ্যে দেখো আ এই গানগুলো আছে কিনা? জারি গান পল্লী গানের মধ্যে আছে? হ্যাঁ, আছে। ভাটিয়ালি আছে? অবশ্যই আছে। মারফতি আছে? অবশ্যই আছে। তাহলে ৩ টাই। তাহলে এই ৩ টাই আমাদের উত্তর। তাহলে একটু ভাবতে হচ্ছে। দেখো সাহিত্যের অমূল্য সম্পদ রত্নবিশেষ, পল্লী গান। এটা যদি বলতো পল্লী গানের অংশ কোনগুলো তাহলে তুমি সহজেই উত্তর করতে পারতা। কিন্তু এখানে বলছে যে অমূল্য রত্নবিশেষ। অমূল্য রত্ন পল্লী গান এবং পল্লী গানের অংশ এগুলো। তার মানে ১, ২, ৩ ৩ টাই। ওকে। এরপরে দেখো
যে নিচের কোনটি ডক্টর দীনেশচন্দ্র সেনের মৌলিক গ্রন্থ? ডক্টর দীনেশচন্দ্র সেনের মৌলিক গ্রন্থ। দেখো এটা সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন। আমাদের যে টিকা অংশটি আছে, আ প্রবন্ধের শেষে যে টিকা অংশ, সেইখানে দীনেশচন্দ্র সেনের যে গল্পগুলা, তার যে বিবিসার রচনাগুলো আছে, রচনার মধ্যে আছে যে ফুল্লরা তার একটা মৌলিক কি গ্রন্থ। এরপরে দেখো, কলা না রুয়ে কেটো না পাত তাতেই কাপড় তাতেই ভাত। এখানে রুয়ে মানে কি? রুয়ে মানে হলো রোপণ করে। কলা না রুয়ে কেটো না পাত। এটার অর্থ হলো যে যে কলা গাছ তোমরা জানো একবার ফল দিয়ে মারা যায়। বা একবারই ফল দেয়। একটা গাছ একবারই ফল দেয়। তাহলে ওই কলা গাছ যদি তুমি কেটে ফেলো, তাহলে একদম যদি গোড়া থেকে কেটে ফেলো, তাহলে কি হয়ে যাবে? তুমি তো আর ফল পাচ্ছ না। তো ওইখানে বলতে হচ্ছে কলা না রুয়ে কেটো না পাত। অর্থাৎ কলা গাছটাকে নির্দিষ্ট অংশে কাটতে হয়। যাতে ওই পরবর্তীতে ওই যে অংশ নিচের গোড়ার অংশ আছে, ওই অংশ থেকে আবার একটা গাছ হইতে পারে। এইভাবে কাটতে বলছে যে কলা না রুয়ে কেটো না পাত। যে তুমি ওইটাকে একবার রোপণ না করে ওটা পুরোটা কেটে ফেলো না। তাতেই কাপড় তাতেই ভাত এবং তার পরবর্তীতেই তুমি এখান থেকে ভাত কাপড় পাচ্ছ। এখানে রুয়ে মানে হলো রোপণ করে। এটা হলো একটা খনার বচন। ওকে। এরপরে দেখো, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। এই যে মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। এটা কোন ধরনের গান? দেখো আমাদের বইতে কিন্তু এটা সরাসরি দেয়া আছে এবং আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে এই গানের তুলনা করে শহরে তুমি আরেকটা গান দেখাও যে এটার লেভেলে একটা গান আছে কিনা। তো সেটা নাই। এটা আমাদের একটা মারফতি গান। ওকে। মারফতি গানগুলো কি? মর্মী সাধনা, মারফতি যে সাধনাগুলো আছে এই সাধনার গান। এগুলো তোমরা পরবর্তীতে অনেক বেশি এখনই যদি মারফতি গান এগুলো বুঝায়, তাহলে তোমার মাথাটা ঘুরে যাবে। সো একটু বড় হয়ে বুঝো। ওকে। এরপরে দেখো, দেওয়ানা মদিনার প্রখ্যাত কবি কে? দেওয়ানা মদিনার প্রখ্যাত কবি থেকে তিনি হলো মনসুর বয়াত। এটা আমাদের সরাসরি বই থেকে আছে। এরপর দেখো, দ্য ক্রিস্তফ কার অমূল্য কীর্তি? এটার নাম শুনেই বোঝা যাচ্ছে এটা রোমালোলা এবং রোমালোলা একজন ফরাসি সাহিত্যিক। তো ফরাসি মানে কি? ফ্রান্সের সাহিত্যিক এবং ফ্রান্সের সাহিত্যিকদের আ বিখ্যাত যে ভাষাগুলোর মধ্যে একটু কেমন জানি বুঝা যায়। তোমরা বেশি এগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। দেখো রোমালোলা, উনি কিন্তু দেওয়ানা মদিনার প্রেমে মুগ্ধ হয়ে গেছিলেন। অর্থাৎ সেই ফ্রান্স থেকে। অথচ তুমি আমি জানি না। আমি জানি, তুমি জানো না। তুমি কি জানো? জানলে জানাও। ওকে। দেখো দ্য ক্রিস্তফ তার অমূল্য কীর্তি। এটা আমাদের জ্ঞানমূলক। সরাসরি দেখো আমাদের এমসিকিউ গুলো দ্রুত চলে যাচ্ছে। কেন? আমাদের এমসিকিউ গুলো একেবারেই জ্ঞানমূলক। বইতে সরাসরি আছে। তুমি যদি ভালোভাবে মেমোরাইজ করো তাহলে পারবা, না হলে পারবা না। এরপরে দেখো, দেশজ সংস্কৃতি তারা ভুলতে বসেছে। পল্লী সাহিত্য প্রবন্ধ অনুসারে যে কারণে তরুণরা আ এইসব ভুলতে পেরেছে। নাগরিক সাহিত্যের প্রভাবে, হ্যাঁ, এটাও ঠিক। বিদেশি সাহিত্যের প্রভাবে, এটাও ঠিক। সময়ের ও রুচির পরিবর্তনের কারণে, হ্যাঁ, এটাও ঠিক। তাহলে আমাদের উত্তর হলো ডি। উত্তর হলো ডি। আমাদের এই ৩ টাই সঠিক। যে আমাদের দেশজ সংস্কৃতি ভুলতে বসেছে তরুণরা। কেন? নাগরিক সাহিত্যের প্রভাবে, বিদেশি সাহিত্যের প্রভাবে এবং সময় এবং রুচির পরিবর্তনের কারণে। ৩ টাই কারণ। এরপরে দেখো, আ পল্লী সাহিত্য প্রবন্ধের নিচের কোনটিকে ভুয়ো দর্শনের পরিপক্ক ফল হিসেবে দেখানো হয়েছে? ভুয়ো দর্শনের পরিপূর্ণ ফল হিসেবে দেখানো। ভুয়ো দর্শন কি? মানে বিশেষভাবে দেখাশোনার মাধ্যমে যে লাভ করা অভিজ্ঞতা। হ্যাঁ? বলে যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। এটার মানে কি? যে কিছুই না থাকার চেয়ে একটু থাকা ভালো। তো এটা তো হঠাৎ করে একটা মানুষ একদিন ঘুম থেকে উইঠা বলল যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। ব্যাপারটা এমন না। এটা বিশাল একটা দেখাশোনা, একটা অনেক সময় পেরিয়ে গেছে। তার মধ্য দিয়ে একটা অভিজ্ঞতা হইছে। সেই অভিজ্ঞতার মাধ্যমে এটা জানা গেছে। তো এই ধরনের যে কথাগুলো, ডাক এবং খনার বচন, এগুলো আ আ যে বিশেষ ধরনের ভুয়ো দর্শন বলতে যে বিশেষ জানাশোনা, দেখাশোনার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন সেটাকে বলা হচ্ছে এবং সেটা হলো ডাক ও খনার বচনে। এরপরে আর কিছু নাই। আমাদের এমসিকিউ এর এই পর্বটি শেষ। আমাদের সাথে যুক্ত থাকতে চোখ রাখো Facebook পেজ এবং গ্রুপ এবং YouTube চ্যানেলগুলোতে। অর্থাৎ এখানে আমাদের Facebook পেজের নাম আছে, গ্রুপের নাম, Facebook গ্রুপের নাম, আরো Facebook গ্রুপের এবং YouTube চ্যানেল। তোমাদের ওয়ান শট ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমাদের YouTube চ্যানেলে এসএসসি ২০২৫ যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টে তোমরা ধারাবাহিকভাবে সবগুলো পেয়ে যাবে। আ এরপরে স্যাডে আমরা বলি উদ্ভাসের মোটু যে, "বিশ্বাস রাখো বুকের ভেতরে প্রত্যয় অনুভবে, স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল তুমিই হবে।" অর্থাৎ
তুমি লেগে থাকো। তোমার সুন্দরভাবে লেগে থাকা এবং আমাদের দিক নির্দেশনা তোমাকে পৌঁছে দেবে সুন্দর কোনো গন্তব্যে। আশা করি আমাদের পল্লী সাহিত্য যে প্রবন্ধটি ওয়ান শট আমরা সৃজনশীল, অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং এমসিকিউ সলভ করলাম। এগুলো তোমরা আ আরো বেশি চর্চা করবে। স্লাইডটি এবং পাশাপাশি আরো বোর্ড কোয়েশ্চেন বেশি সলভ করে তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসবে। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।